আমি দেখেছি সেই সোট ফোট লাঠি ছোটা নিয়ে গুলি ফুলি চালাচ্ছে। আমি মিষ্টির দোকানে শাটার ফেলে দিল, বসে আছি ভেতরে, কখন থামবে। ডকুমেন্টারি করে খুবই আনন্দ পাই, কিন্তু ঘটনা হচ্ছে ডকুমেন্টারি আমি খুব একটা করতে চাই না। আমার যে অভিজ্ঞতাগুলো হয় কি বলতো, ধরো আমি তোমাকে নিয়ে করলাম, তারপর তোমার সাথে যোগাযোগই রাখলাম না, কয়েকদিনের মধ্যে পিসে মাসের ক্যান্সার ধরা পড়ে। দিদার মা এমন কান্নাকাটি করলো, তার যাওয়া হলো না নেভিতে। আমরা বাঁচলাম। জামা কাপড় গুজে এসো। আচ্ছা গেলাম, বললো জুতো পরন, পরলাম, বললো দাড়ি কাটনি। আবার দাড়ি যেদিন কেটে গেছি সেদিন কম্বিনেশনটা কোনোদিন সিঙ্ক করে না, ঠিক আছে। দিয়ে এবারে এই সারা চাকরিটা ছাড়তে খুব কম মানুষের সম্বন্ধেই বলা যায় সে তার অত্যন্ত সাধারণভাবে থাকা দিয়েও অসাধারণ হয়ে উঠেছে, ইতিহাসের মধ্যে জায়গা করে নিয়েছে। ইতিহাসের মধ্যে জায়গা করে নেওয়া কথাটা কিন্তু খুব বড়, এবং কথাটা যার তার সম্বন্ধে বলা যায় না। কিন্তু যারা তার দর্শক, যারা তার ছাত্রী, যারা তার ছাত্র, তারা সবাই তাকে একটা বিশেষ আসনে রেখেছে। এবং সেই আসনটা কিরকম সেটা কখনো যদি আপনি কোনোদিন তার সাথে কোনো কলেজে যান বা কলেজে কোনো ডিপার্টমেন্টে ঢোকেন, তাকে ঘিরে কি উন্মাদনা হয় সেটা দেখলে বুঝতে পারবেন। কারণ আমি তার প্রত্যক্ষ সাক্ষী, আমি তার একাধিক কাজের সাথে জড়িয়ে থাকার সৌভাগ্য লাভ করেছি। জাতীয় পুরস্কার জয়ী, মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একজন ডিরেক্টর, মাথায় স্থান করা এক, হৃদয়ে স্থান করা এক, হৃদয়ে স্থান করে নেওয়া এক ডিরেক্টর, আমার প্রিয় ডিরেক্টর, আপনাদের সবার প্রিয় ডিরেক্টর প্রদীপ্ত ভট্টাচার্য। প্রদীপ্ত, ওয়েলকাম। তোমার সম্বন্ধে এসব বলতে খুব অস্বস্তি হচ্ছিল, এগুলো বলতে কেমন একটা লাগে থেকে শুনতেই। হ্যাঁ, মানে এতটাই আমাদের ফর্মাল নয় সম্পর্ক, মানে এই ঘরে বসে আর কি আলোচনাগুলো অদ্ভুতই আর কি। তো গল্পটা কোথায় শুরু হচ্ছে, তেহট্টতে না বহরমপুরে? দু জায়গাতেই। মানে তেহট্ট তো বাপের বাড়ি, আর বহরমপুর মামা বাড়ি, মায়ের বাড়ি। তো হ্যাঁ, তো দু জায়গাতেই। মানে তুমি অ্যাকচুয়ালি জন্মেছি বহরমপুরে, তারপর কাকুর অফিসও বহরমপুর। হ্যাঁ, মানে বেসিক্যালি বাবা তেহট্ট থেকে জিয়াগঞ্জ, জিয়াগঞ্জ থেকে বহরমপুর, চাকরি বাকরি, সেই সূত্রে মায়ের সঙ্গে আলাপ, প্রেম, বিয়ে, তারপরে বহরমপুরে আমি জন্মেছি। এবং এই তার সঙ্গে ওতপ্রোতভাবে তেহট্ট জড়িয়ে আছে। এবং ছোটবেলায় যাওয়া, রেগুলার, মাসে একবার দুবার করে যাওয়া, থাকা, এবং তেহট্ট গিয়ে আর কিছুতেই ফিরতে না যাওয়ার একটা ব্যাপার ছিল আর কি। না, আর ভাল লাগে না, কিছুতেই যাবো না। তখন স্কুল টুল থাকতো, তো তেহট্টটা একদম অবারিত। হ্যাঁ, মানে সে ছাগল চড়ানোর থেকে শুরু করে টায়ার ইয়ে করা, বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলা, যাই জলঙ্গিতে, হ্যাঁ জলঙ্গিতে ঘোরা। তো বহরমপুর আলাদা, মানে বহরমপুর তেহট্ট তুলনায় একটা বড়, পাশে গঙ্গা, তেহট্ট পাশে জলঙ্গি নদী। নদীর পাশে জন্মানোর একটা খুবই আলাদা আনন্দও আছে। তুমি একটু হেঁটে গেলে বা পাশে গেলে, সাইকেল চালিয়ে গেলে, 2 মিনিট গেলে নদী, সেখানে বসলে, নৌকো করে ঘুরলে। তুমি তো গেছো জলঙ্গিতে, ওই বহরমপুরেও গেছো, হ্যাঁ বহরমপুরেও গেছো, তো সেটা একটা আলাদা মানে ব্যাপার আছে আর কি। কিন্তু এই যে প্রেম এবং বিয়ে কাকু কাকিমার, আমার যতদূর ধারণা সেই সময় বেশ কঠিন বিয়ে ছিল বলা চলে, কারণ কাস্টে হয়নি, তাই তো? তো সেইটা নিয়ে কি কোনো কোনো কারণ তোমাকে আমি দেখেছি এই বিষয়টার প্রচন্ড বিরোধিতা করতে, যে কোনো বিষয়ে তুমি ধৈর্য ধরে এক লাইন শুনতে পারো, কিন্তু তুমি কাউকে, কেউ কাস্ট বা সম্প্রদায়, এটা নিয়ে একটা শব্দ খরচ করলে তুমি সেই জায়গা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার মধ্যে একটা প্রচন্ড বিরোধ আছে।
আমাদের সবারই আছে, যারা সুস্থ তাদের মধ্যে থাকারই কথা, কিন্তু তোমার মধ্যে সেটা এক্সট্রিম দেখেছি আমি। সেটা কি? হ্যাঁ, সেটা ধরো যেহেতু আমার মা দাস, বাবা ছিলেন ভট্টাচ, এমনি বিয়ে তাদের প্রেম করে হয়েছিল, এবং খুব যে তখন বিরোধিতা হয়েছিল তা নয়, তবুও সেই সময় 1975 সাল, হুম, এবং ধরো আমাদের খুব একটা কলকাতা যোগাযোগ বা ওই কসমোপলিটন কোনো পরিবেশ তো ছিল না, কিন্তু আহ তা সত্ত্বেও আমি কোনো খুব যে ফেস করেছি তা না, হুম, যে এই এটা, কিন্তু আমার নিজের মনে হয় আমি দুই রকম জায়গাতেই, যারা একটা ব্রাহ্মণ পরিবার বলো বা একটা অব্রাহ্মণ পরিবার, দুই জায়গাতেই আমি বড় হয়েছি। ফলত আমি মনে করেছি যে এটা, মানে এই, এটা যে এটা খুব তৈরি করা, এবং এরা খুব তৈরি করা, এবং পিওরলি ক্ষমতার জন্য, ক্ষমতা হুম, তুমি দখল করে রাখবে যে কোনো উপায়ে, সেইটার একটা মানে এই সময় দাঁড়িয়ে সেটা হওয়ার কথা নয়, হুম, ছিল না, হুম, কিন্তু সেটা তো হচ্ছে। এবং এই কারণে আমি আরো এটা একটু, বাড়ছে। হ্যাঁ বাড়ছে, এবং বাড়ছে, বাড়তেই থাকছে। আহ, হয়তো যে অস্পৃশ্যতা, সেটাও ডিরেক্টলি ফিরে আসবে আমার ধারণা, আছে অনেক জায়গাতে, আরো বেশি করে ফিরে আসবে। আমাদের বাংলাতে কম ছিল হয়তো, একটা ছিল। কাজের সূত্রে আমি মধ্যপ্রদেশে ছিলাম, সেখানে প্রত্যেকটা নাম্বার প্লেটে জাত লেখা। হুম। এবং আমার ধারণা আহ, এই যে চৈতন্যদেবের যে ভূমিকা, কাস্টিজমটা আমাদের বাংলায় ভেঙে দিয়েছে, যে জাত নিয়ে অন্তত বাঙালি খুব একটা বদার্ড হয় না। হুম। সেইটার জন্য হয়তো আমাদের এখানে ঢুকতে এখনো পারছে না। হ্যাঁ, মানে এমনি ধরো খুব ওই রকম ভাবে পারেনি, কিন্তু আছে। হ্যাঁ, মানে তুমি যখন ধরো বিয়ের জন্য তুমি কাগজ দেখলেই দেখতে হ্যাঁ, পাবে সে যে তো। ওইগুলো মেনটেন করা হুম, ইত্যাদি। এবং দেখো, শুধু তো ওই যে তুমি কি কাজ তা না, তার তোমার আরেকটা খুব জরুরি হয় যে তুমি ক্লাস, ক্লাস, এটা সেইটাতে প্রচন্ড মাত্রা আমাদের এখানে এটাও অনেক আছে আর বেশি। কি। তো যে তুমি কি করো, হুম। ছোট কাজ করো না বড় কাজ করো, বা সমাজে তোমার প্রতিষ্ঠা হ্যাঁ, কি? সেইটা একটা খুব, হুম, ইদানিং কালে অবশ্য ওটা আরেক রকম জায়গায় চলে গেছে, মানে সেটা সবাই আমরা জানি যে মানে এখন শুধু তোমার কাছে টাকা আছে কিনা সেটাই জরুরি, তুমি পড়া, আগে যেটা ছিল তুমি হুম, পড়াশোনা করেছো কিনা। হুম। ওই কাকুর বাড়িতে অনেক বই আছে, ওই হ্যাঁ, ওই পিসির বাড়িতে, ওই মাসির বাড়িতে হ্যাঁ, অনেক বই আছে। তো সেই সব তো এখন নেই, বা এখন তুমি কলেজের প্রফেসররাও যাই হোক, আহ, আমি যে যেন তেন প্রকারেণ আমি আমার চারতলা দালান কোঠা বানিয়ে রাখলে আমার, সে আমি দুর্নীতি করি কি হুম। টাকা চুরি করি বা আহ, যাই মরাল কিছু করি, কম্পাসটা অনেকটাই এটা বদলে অনেকটা গেছে। ভেঙে গেছে। হ্যাঁ। এবার কাকুর কথায় আসি। কাকু তো ফিল্মি, হ্যাঁ, 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 পিওর বাবা পুরো ফিল্মি, ফিল্ম। এবং বেঁচেছেনও সেরম ভাবে, এবং চিরকাল গব্বর সিং এর স্টাইলে পোশাক, হ্যাঁ, এবং তো বলো, সে অ্যাকচুয়ালি আমি গুপ্তগুটা আমার খুব পছন্দের। আহ, আছে, কিন্তু আপনারা পারলে দেখবেন, প্রদীপ্তর একটা প্রামাণ্য ইন্টারভিউ হিন্দিতে, আহ, সেটাতে একটু মাঝে মাঝে সমস্যা হয়েছে, এছাড়া দারুণ একটা ইন্টারভিউ। তোমার পরিবারের ভূমিকা, তোমার এবং সিনেমা তো দেখতে দেখতে বড় হচ্ছে চোখের সামনে, সেগুলো বলো একটু। সিনেমা দেখাটা তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি বাবার প্রচন্ড পরিমাণ, সেই আমলে ধরো 60-এর দশকে তো 73-তে সিনেমা দেখার উপায় খুব কম, মানে নেই আর কি, বলতে গেলে তো তাঁবু খাটিয়ে সিনেমা হতো। হুম, তো বাবা রেগুলার বেসিসে, ধরো 19 পয়সা টিকিট ছিল ওই গল্প, ওই তোমার আহ তাঁবুতে সিনেমা দেখানো হতো, সেখানে বিভিন্ন ভাবে প্রতিদিনই 19 পয়সা জোগাড় করতে হয় আর কি। যা শো আছে সেভাবে 19 পয়সা জোগাড় করে করে, এবং আহ, একটা মনে আছে জাস্ট, এর জন্য বলছি, পুলিশ বলে একটা ফিল্ম হয়েছিল, হুম, সেইটা নাকি ওই 19 পয়সা দিয়ে অনেকবার দেখেছিল। তো এইরকম, তারপর আমাদের, আমি যখন ছোট্ট থেকে যেটা ছিল, আমাদের এই সময় যেটা হলো, আমাদের বহরমপুরে তখন 4টে সিনেমা হল ছিল। হুম, আহ কল্পনা, মীরা, সূর্য এবং মোহন। এখন একটিও নেই, মোহনের ওখানে এখন মাল্টিপ্লেক্স হয়ে গেছে, মীরা সবার আগে বন্ধ হয়েছে। তো যাই হোক, সেই সময় 4টে মাল্টিপ্লেক্স ছিল, রবীন্দ্র সদনে সিনেমা আসতো, চ্যারিটি শো। এবং এই তার ফলে একটা হতো যে
ওই চ্যারিটি শো গুলো দেখতে হবে বাড়িতে, টেলিভিশনে বা তখনকার দিনে ভিসিপি, ভিএইচএস যেটা ছিল, ওই ধরো বিয়েতে পৈতেতে হ্যাঁ, বা সবসময় আমাদের তো ওইটা ছিল। বাবার আমি বসে এত ছবি দেখেছি, এত সিনেমা, মানে তোমার মূলত হিন্দি ফিল্ম চালানো হতো, কিছু কিছু বাংলা ছবি চালানো হতো, কিছু ইংরেজি ছবি চালানো হতো। এবং বাবা ওই প্রচন্ড পরিমাণে ধরো দিলীপ কুমারের ফিল্ম ছবি দেখতে খুবই আহা। ভালোবাসতেন। তো দিলীপ কুমারের ছবি চলতো রেগুলার বেসিসে বাড়িতে। এবং দোল ধরো বহরমপুরে দোল হোলি মিলিয়ে দুদিন হয়, তো দুদিনে তিনটে 6টা ছবি চলতো। তারপর কোনোদিন ছুটি হলো, আবার একটা ভিসিপি ভাড়া করা হলো, আবার 4টে ফিল্ম দেখা হলো। মানে সিনেমা এত দেখা হতো আর কি। এবং তারপর টেলিভিশনে এখানে ওখানে তো করে করে তারপর ফিল্ম হলগুলোতে আমাকে সিনেমা দেখাতে নিয়ে যেত, চ্যারিটি শো। ওখানে আমি পথের পাঁচালী প্রথম এতে দেখি আর কি, রবীন্দ্র সদনে চ্যারিটি শোতে। তারপরে চার্লি চ্যাপলিনের সিরিজ সমস্ত ওইভাবে দেখা। তো মায়েরও সেই সময় খুব উৎসাহ সিনেমা দেখায় ছিল আর কি। তারপর আস্তে আস্তে টেলিভিশন চ্যানেলগুলো ধরো দূরদর্শন ডিডি 1, 2, 7 ইত্যাদি সমস্ত আরো বাড়লো। তারপরে এবং আমি কলকাতায় আসার পর ফিল্ম দেখা আরো প্রচুর পরিমাণে বেড়ে গেল মনোহরপুকুর। মনোহরপুকুরে। তো ছবি দেখার জায়গাটা মানে ওই বাবার ওরও এখনো বাবার সিনেমা মানে সারাক্ষণ সিনেমাই দেখে। ছবি দেখা তো সেটা তো যেটা প্রথাগত ভাবে দেখছো, ভিসিপি ভাড়া করে দর্শক হয়ে মুগ্ধ হয়ে দেখছো। কিন্তু আমি বলছি তোমার ছোটবেলাটা যেখানে কেটেছে জায়গাটাই ঘটমান সিনেমার মতন। মানে আমি তেহট্টতে যে কদিন থেকেছি, তেহট্টতে তোমার ছোটবেলার আমি বহরমপুরেও প্রায় 15 দিন তোমার সাথে কাটিয়েছি, একবার শুটিং করতে গিয়ে একবার ঘুরতে গিয়ে, আমি তুমি সায়ন। আর তেহট্টতে তো একাধিকবার বিভিন্ন কারণে আমি গেছি। তেহট্টতে সিনেমা ঘুরতে থাকে মানে সর্বসময় বলে মনে হয়। কোথাও বৈষ্ণব একটা বাড়ি, কোথাও একটা অন্যরকম বাড়ি, এবং মানুষ এত আশ্চর্য তাদের সমাহার। সেইটা মানে তোমার ওই দেখাগুলো যদি তেহট্টের ব্যাপারটা একটা শীর্ষেন্দুর অদ্ভুতুরে সিরিজের মতো, তেহট্টের চরিত্র হ্যাঁ পটাশপুর মানে অদ্ভুত আর কি তারা। এবং আশ্চর্যই ছিল একটা সময় মানে। এবং ছোটবেলায় এই পিসি বাবা এদের মুখে মুখে সব আশ্চর্য সব চরিত্রদের নাম শোনা এবং ঘটনা শোনা। যে মানে আমি বিরোহী বলে একটা সিরিজ করেছিলাম, দেখবে একটা লোক সুইসাইড করতে যায়, কিন্তু বউয়ের সঙ্গে ঝামেলা হয় বা যেই হয় চলে যায় সুইসাইড করতে, দিয়ে ওয়েট করে ওরা খুঁজছে কারা। তারপর যেই সবাই চলে যাচ্ছে খুঁজে না পেয়ে তখন নিজেই আওয়াজ দেয়, এই আমি এখানে। তো এরকম সব চরিত্র ওখানে, ওটা রিয়েল চরিত্র মানে। ফলত ইনফ্যাক্ট বিরোহীতে সায়নের যে জার্নিটা, সেটাও তো তোমার এক বন্ধুর জার্নি। সেটা বহরমপুরের বন্ধু, সে বহরমপুরের বন্ধু, কিন্তু সব মিলিয়েই তো একটা জায়গায়। কারণ বহরমপুরে আমি যখন বড় হয়েছি, বহরমপুর তখন একদম মাস্তান রাজ চলে আর তেহট্ট কিন্তু ওইটা ছিল না। বহরমপুর তুমি মানে সারাক্ষণ আমি দেখেছি সেই সোট ফোট লাঠি ছোটা নিয়ে গুলি ফুলি চালাচ্ছে। আমি মিষ্টির দোকানে শাটার ফেলে দিল, বসে আছি ভেতরে, কখন থামবে, বাইরে খুন হয়ে গেছে, এই হয়ে গেছে, এইরকম একটা জায়গা ছিল সেই সময়। মানে আমি যখন ধরো 87-88 কথা, আমার 10 বছর বয়স। আবার যখন 9-এ উঠেছি তখন এরকম হয়েছিল যে আমি সয়দাবাদ বলে একটা জায়গা আছে আমাদের, ওই রাহাদার বাড়ির পেরিয়ে আর কি। আচ্ছা। ওইখানে তোমার সেইখানে আমি পড়তে যেতাম। সেইখানে আমাকে ওই ধরো 6টা থেকে 8টা পড়া, 8টার সময় আমাকে স্যারের কাছ থেকে লিখিয়ে আনতে হতো যে আমি পড়তে এসেছিলাম, না হলে পুলিশ তুলে নেবে, এরকম ব্যবস্থা। ক্লাস 9-10 ছিল বলে দাও এরকম। তো এরকম একটা জায়গা ছিল। তেহট্ট অনেক বেশি ঠান্ডা এবং ওই রকম আশ্চর্য সব ক্যারেক্টার, ওপেন স্পেস, মানে নদীর ধার, মাঠ, জঙ্গল, এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ, নিজের মতো ঘুরে বেড়াচ্ছ, বন্ধু বান্ধব আছে। সেই মানে এইটা এক ধরনের ছিল বহরমপুর, তেহট্টটা মানে এই দুটো মিলে আমার একটা এক ধরনের ইয়ে আছে। তাও তেহট্ট কিন্তু তোমার এলডোরাডো, মানে বহরমপুর অনেকটাই আছে কিন্তু। হ্যাঁ, তেহট্ট আসলে মানে মানে কি হয়, আমি সবসময় তেহট্টে ফিরে যাওয়া একটা ভাব থাকে আমার মধ্যে।
মানে কিছুদিন বাদে বাদেই মনে হয় তেহট্ট তুমি যাই। কি আসলে তাহলে তেহট্টর বাসিন্দা যে কয়েকদিন কলকাতায় আছে নাকি? হ্যাঁ, এবার সেটা দেখো, সেটা বহরমপুরের ক্ষেত্রেও হয় না তা নয়। কিন্তু তেহট্টটা মানে একটা, হ্যাঁ, সেরকমই বলতে পারো। কোনো এক সময় হয়তো পেয়ে গেলাম আরকি। হুম। ফাইনালি গিয়ে তেহট্টতেই থাকলাম। একটা ভাবনা চিন্তা নেই তা না, আছে। ভূতে বিশ্বাস করো? না, ভূতে বিশ্বাস করি না। কিন্তু ভূতের একটা ভয় পাই। মানে এই তুমি অন্ধকার কোনোদিন ঘর। ভূতের সিনেমা বানাবে? না, ও বাবা! আমি সেই ঋত্বিকার আমি একটা করেছিলাম, ওই কোথা থেকে যে কি হয়ে গেল বলো? হ্যাঁ, একটা ভূত ঠিক না, দারুণ। ফাল্গুনীদা হ্যাঁ, ছিলেন। হ্যাঁ। এবার স্ক্রিপ্ট লেখার পরে সেই রাত্রিবেলা কারেন্ট চলে গেছে, দুজনেই বসে আছি কখন এ হবে আরকি। মানে তারপর ঠিক করি ওই মানে আনক্যানি জাতীয় কোনো কিছু বানাবো না। আপনি নিজেরই তখন কিন্তু বানিয়ে ফেললে খুবই মানে আনন্দ ওই হয়। ফিলটা হ্যাঁ, দিতে পারবো। আমি যে ভয়টা পাই হ্যাঁ। সেইটা দেওয়া যাবে আরকি। কিন্তু আমি যখন কাকুর সাথে বসে গল্প করছি তেহট্টতে, তেহট্ট মানে, এবং সেই গল্পটা হচ্ছে রাত্রিবেলায় মাঝ নদীতে হুম, কাকু আমাকে গল্প বলছেন, এবং তখন যখন উনি বলছেন একটা জায়গা থেকে ফিরে এসেছেন, তারপর ওনাদের ভাই বোনদের পেঁচোয় পেয়েছে। এটা কলকাতায় শুনলে হয়তো আমার একরকম হতো, ওই সময় শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে, এবং আমি হ্যাঁ। সেই সময় কিন্তু ওখানে বিশ্বাস হচ্ছে। এবং তো তোমার ভূতে অবিশ্বাস কেন তাহলে? ওই পৃথিবীটা তো তুমি দেখেছো যেখানে এটা বিশ্বাসযোগ্য মনে হয়। হ্যাঁ, আছে তো, এবং যেখানে তুমি যে জায়গাটায় আমরা গিয়ে এই গল্পটা বলছিল ওইখানে তো সত্যি করেই আছে যে ওরকম একটা বাচ্চা এসে মিলিয়ে একটা যায়। ঘূর্ণি আছে। ওখানে বলি হতো ওই, হ্যাঁ, হ্যাঁ, ওই ঘূর্ণির ওখানটায় হ্যাঁ, নতিপোতার দেওয়া বলে। হ্যাঁ। না, বিশ্বাস মানে আমি তো কখনো কাউকে ডিরেক্টলি শুনিনি যে কেউ দেখেছে বা এরকম হয়েছে, বা আমিও ওরকম অনেক জায়গায় গেছি, তাদের দেখিনি। আমি যেটা হয় কি মানে, তা আমি দেখেছি যে না, এটা সম্ভবই না। মানে কিন্তু একটা ধরো আননোন, আনক্যানি, অন্ধকার এরকম জায়গায় আমার একটা ভয় লাগে। আমার হয়তো ভয় পেতে ভালোও লাগে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, ভয় পেতে ভালো কিন্তু লাগে। এবং মানে মিশির আলী পড়তে গেলে মাঝে মধ্যে মনে হয় না এই হ্যাঁ, খাটের তলায় বোধহয় কেউ শুয়ে, এই বোধহয় পাটা টানলো এই মোমেন্টে আর কি। ওই ফিলটা পড়তে পড়তে একটা ভয়ের একটা অনুভূতি স্বপ্নে জাগে। দৌড়লাম, ঘুম থেকে উঠে দেখলাম পা ক্ষত বিক্ষত। হ্যাঁ, সেই সব ওইগুলো তোমার হ্যাঁ, ওই ভয়গুলো ভালোই লাগে। মানে কখনো কখনো আওয়াজ শুনে মানে নিজে নিজে ভয় মানে জারিত হয় ঘুমের মধ্যে, তা উঠে গিয়ে এবার একটা খট করে আওয়াজ হলো, কেউ নেই, শুনলাম, আরে বাপরে! হুম। এরকম ভয় পেতে ভালোই লাগে। তোমার ছোটবেলার বন্ধু উম, যারা ছিলেন তাদের সাথে এখন কিরকম তাদের সাথে যোগাযোগ? ছোটবেলার বন্ধুদের সঙ্গে অনেক যোগাযোগ আছে আমার। মানে আমি বহরমপুরে গেলে তো আমার যে বন্ধুর কথা বলছি, যাকে নিয়ে তোমার টিঙ্কু আর কি। যাকে নিয়ে বিরোহীর হ্যাঁ, মাস্টারের চরিত্র জার্নিটা। জানটুকু, হ্যাঁ। সেইটা তো, হ্যাঁ, ওর সঙ্গে গেলে ওখানে বহরমপুরে যারা যারা আছে ওখানে গিয়ে মানে বহরমপুরে যারা থাকে তাদের অনেকের সাথে আমার যোগাযোগ আছে। বা এখন অনেকে হয়ে গেছে, কেউ বিদেশ সবাই চলে গেছে, কাজের কেউ বাইরে সূত্রে। চলে গেছে, কেউ কোথাও থাকে। মাঝে মধ্যে ফোনে কথা হয়। তেহট্টের বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ আছে, হুম। ছোটবেলাকার বন্ধু বান্ধবের। যেহেতু নিয়মিত যাও। হ্যাঁ, আমি দু জায়গাতেই নিয়মিত যাই হুম। এবং দু জায়গাতেই যাই দিয়ে কথাবার্তা আড্ডা ফাড্ডা যেরকম, ওই আড্ডাগুলো খুবই চমৎকার আর কি। যেহেতু বারবার বহরমপুর আর তেহট্ট নিয়ে কথা হচ্ছে, উম, তোমার বাকি পপুলার কাজ বা যেই কাজগুলো মানুষের মধ্যে আছে সেগুলো নিয়ে তো আলোচনা হবেই। শুরুতে একটু কথা বলি আমরা শিকড় নিয়ে। হুম, তো শিকড় বানানো, শিকড় একটা ডকুমেন্টারি প্রদীপ্তর বানানো, এনএফডিসি ফিল্মস ডিভিশন। ফিল্মস ডিভিশনের প্রযোজিত। তো বলো একটু শিকড় নিয়ে। শিকড় আসলে কি, যে ওই তেহট্টটা মানে আমাদের যে পরিবারটাকে একটা ধরো ধরে আর কি, মানে একটা স্যাম্পল ধরে নিয়ে এক সময় কিরকম ছিল, মানে একটা সময় বিরাট একটা জয়েন্ট ফ্যামিলি ছিল, সেটা আস্তে 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 কিভাবে ব্রেক করেছে, এবং সেইটা এই সময়ে কি অবস্থায় আছে, এবং সেই সময়ের যা সংস্কৃতি এখন তার কতটা পার্থক্য, মানুষের মনের কতটা পার্থক্য, আহ কিরম চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, ওই একটা ধরার চেষ্টা করেছিল। এবং মানুষের স্মৃতিতে মানে এরকম চেষ্টা করেছিলাম যে আমাদের অনেক এদের মানে বাবা কাকা পিসিরা অনেক এদের দিকে অনেক বড় ফ্যামিলি, ফলত একটা
আমাদের মৃণালদা বলে একজন আর্টিস্ট পেইন্টার, ওনাকে দিয়ে আমি ওই সবাইকে আলাদা আলাদা করে বাড়ির ছবি আঁকা, মানে কোথায় বাড়ির পুরোনো বাড়ি যেটা ভিটে আর কি, মাটির বাড়ি, সেইটা কিরম ছিল। তো এক একজনের এক একটা স্মৃতি। ওই মৃণালদা বিভিন্ন ছবি, এবার আমি বলছিলাম যে তোমরা বলো, এবার কোনো পিসিকে বললাম বা কোনো কাকাকে বললাম, যে বাবাকে বললাম, তো এক একজন মানে তোমার এই বাড়ি, তুমি হয়তো ছোটবেলায় তোমার এই কোণটা ভালো লাগতো, যে আমার ছোটবেলায় বাড়ির একটা কোণ ভালো লাগতো, মানে ধরো তোমার ভালো লাগলো, ধরো তুমি আমি অনেকে মিলে একটা বড় বাড়িতে বড় হয়েছি, কারো ছাদের কোণটা ভালো লাগে, বারান্দার আলসেতে কেউ হ্যাঁ। যায়। এবার যখনই আমি তাদেরকে ছবিগুলো আঁকতে বলছি, এক একজন এক একটার কথা বলছি, তাতে ভূগোলের কিছুটা পরিবর্তন হচ্ছে না তা না, ফাইনালি একটা গড়ে উঠলো আর কি একটা ছবিটাতে। বাড়ির হ্যাঁ, যে চেহারা। কি ছিল সেটা আঁকাতে গিয়ে। তো ওইরকম ভাবে আমরা চেষ্টা করছিলাম যে ওই উস্কে দেওয়া গুলো আর কি, যে সেইটা এক ধরনের একটা করা গেছে খানিকটা। তুমি কি সব থেকে বেশি আনন্দ পাও ডকুমেন্টারি করে? ডকুমেন্টারি করে কি ডকুমেন্টারি করে খুবই আনন্দ পাই, কিন্তু ঘটনা হচ্ছে ডকুমেন্টারি আমি খুব একটা করতে চাই না। মানে কি হয়, আমি যেগুলো দুটো ডকুমেন্টারি, এমনি অন্যান্য অনেক কমিশন ডকুমেন্টারি ইত্যাদি করেছি, কিন্তু দুটো মেইন ডকুমেন্টারি যেটা করেছি, কথা দু চার টুকরে এলো আর শিকড়, এই বাইরে যেগুলো যেগুলো করেছি, তাই মানে আমার যে অভিজ্ঞতাগুলো হয় কি বলতো, ধরো আমি তোমাকে নিয়ে করলাম, তারপর তোমার সাথে আর যোগাযোগই রাখলাম, আমি 4টে অ্যাওয়ার্ড পেয়ে গেলাম বা দেখানো হলো, কিন্তু তোমার সাথে আমার আর যোগাযোগ নেই। আবার ওনাকে নিয়ে কিছু করলাম, হলো ভালো ডকুমেন্টারি, এবার এই ধাঁচটা আমি মানে ওই ওই জন্য পার্সোনাল জায়গা দিয়েই করি, যাদেরকে আমি চিনি তাদেরকে বারবার যাওয়া যাবে, কিন্তু এমন একটা বিষয় নিয়ে নিলাম, সেখানে গিয়ে হেভি করে চলে এলাম, তারপর 2 বছর বাদে ওনার সাথে কথাও নেই, দেখাও নেই। হ্যাঁ, এই ফিলিংটা ভালো লাগে? এটা ভালো লাগে না। একটা ফিকশন ঠিক আছে, নিজেই ক্রিয়েট করে নিয়েছি ক্যারেক্টার, নিজেই চরিত্র করো, নিজেই বানাও, নিজেই করো। ডকুমেন্টারি বানানোর অন্য মজা আছে, আমি যেভাবে বানাতে চাই, কিন্তু সেইটা সবসময় সম্ভব হয় না। আর এমনিতে ফিকশন বানাতে আমার খুবই ভালো লাগে। জানি তো, সেটা তো আমরা আসছি, ফিকশনে তো আসবই। হ্যাঁ, কিন্তু ডকুমেন্টারি বানালে আমি ওই ধরনের ডকুমেন্টারি, আমি এখন একটা ফিল্ম করছি, যেটা ফিল্ম, ওটাকে ঠিক ফিল্ম বলা যাবে কিনা আমি ঠিক জানি না এখনো। সোহম আর নিলয়, সোহমের একটা আইফোন ও বলেছে, হ্যাঁ, ভালো করে বলো এখানে। হ্যাঁ, এবার সেইটা আমি ওদেরকে নিয়ে নিয়ে যাই, ফোনটা নিয়ে, একটা একটা গল্পের লাইন আছে, আর বিভিন্ন প্র্যাকটিক্যাল জায়গায় ফেলে দিই, দিয়ে শুটিং করি, শুটিং করে যে কি হবে ভগবান জানে। তো দেখা যাক, মানে অনেকদিন ধরে চলছে, 1.5 বছর উপর হয়ে গেল, কিন্তু কি বেরিয়েছে এখন রাস্তা আমি দেখিনি, কারণ আরো কিছু শুট করে তারপর এডিট করবো। যারা তোমার প্রায় সব কাজ দেখেছে, তাদের যখন পছন্দের তালিকা তৈরি করতে বলা হয়, একটা কাজ তারা ঘুরে ফিরে রাখেই, আমি দেখেছি তাদের প্রিয় কাজের তালিকায় একটা কাজ থাকেই, সেটা হচ্ছে ঢেউ। যারা তোমার সব কাজ দেখেছে তাদের কথা বলছে। এই ঢেউ করার ইন্সপিরেশন কোথা থেকে, বীজ কোথা থেকে, বা বাকিটাও এক্সিকিউশনটাও যদি একটু বলো। ঢেউটা হচ্ছে সেই সময় রূপকলায় একজন চাকরি করতেন স্বাতী গুহ, ডক্টর স্বাতী গুহ, ওনার একটি বইয়ের সংকলনে ঢেউ ইচ্ছে বলে একটা গল্প ছিল। তো সেইটা একটা 3 পাতার গল্প ছিল, যে দুটি বয়স্ক, মানে একটি বয়স্ক কাপল আর কি, স্বামী স্ত্রী, মরার খাট বানায়, সেইটা নিয়ে গল্পটা ছিল। তো সেটা নিয়ে ছবি করবো ভেবেছিলাম। তো ধরো 2005-এ করেছি, 15 সালে, মানে মানে ওইভাবে করার মতো করা যাকে বলে, সেটার মাঝখানে যেমন তেমন করে করবো সেটা চাইনি। গল্পটাকে ওরকম আমি ভেবেছিলাম, ওটা একটা জাস্ট ডায়ালগের মাধ্যমে গল্পটা লেখা, ইচ্ছে গল্পটা, ওটাকে ভেঙে আমি যেটা করেছিলাম, যে ধরো একটা গোটা দিন, মানে সকাল থেকে রাত্রি অবধি, ধরা যাক যে একই কাপল আর কি, তার 5টা ফেজ, মানে বিয়ে হয়ে এলো, একটু কয়েকদিন বিয়ে বা বাচ্চা হবে, তারপর মাঝখানে অনেক দিনের গ্যাপ, মধ্যবয়স্ক হয়ে গেছে, তারপর প্রৌঢ়,
তারপরে একটা পয়েন্টে একদম এন্ড রাত্রে। তো এই গোটা সময়টা ধরে একটা কাপলের জার্নি সারা জীবনের, সেই ভাবনা থেকে ঢেউটা করা। তোমার কখনো লোভ হয়নি এই গল্পটাকে একটু গোল করে দিই, একটু মিলিয়ে দিই কোথাও গিয়ে? গল্পটা কিরকম আশ্চর্য, ঢেউ নামটার মতন একটা হ্যাঁ, বহমান করে রেখে দেওয়া, মানে খুব লোভ হয় না যে একটা কিছু মিলিয়ে দিই? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, না না, এটা অ্যাকচুয়ালি রূপকলার ডিপ্লোমা ছবি ছিল। হুম আমার ডিপ্লোমা না, মানে আমি এক্সটার্নাল হিসেবে করেছিলাম, যেটা ছাত্ররা আমাকে চেয়েছিল যে এক্সটার্নাল ডিরেক্টর হিসেবে প্রদীপ্তদাকে নেব, মানে আমার যে জুনিয়ররা। তো ওইখানে দেখলাম যে না, এটা আমি আমার যেরম মনে হয় সেরম ভাবে এগোই আর কি, কারণ এর কোনো কম্পালশন নেই, কোনো তোমাকে দর্শকের কোনো বা আমার মর্জি, মর্জি বা ধরো বক্স বা বক্স অফিস বা টিআরপি বলো বা কাস্টিংও তোমার ইচ্ছে মতন। হ্যাঁ, পুরোটাই আমার মতো। তো সেইটা আমি আমার মতো করে দিয়েছিলাম আর কি। আমরা অনেকটাই জাম্প করে ঢেউতে চলে এসেছি, কারণ এখনো তুমি মনোহর পুকুর পৌঁছওনি। তুমি বলো, হঠাৎ করে কলকাতা কি করে এলে? তুমি তো প্রচন্ড আনন্দে ছিলে। খুবই আনন্দে ছিলাম। তারপর যেটা হলো, বেশি আনন্দ করে ফেলেছিলে। সেটা হচ্ছে তখন আমি এত খেলাধুলো করতাম আর লেগ কি। স্পিন। হ্যাঁ, ক্রিকেট ফুটবল দুটোই খেলছি তখন আর কি, যার ফলে আমার রেজাল্ট খুব খারাপ হতে শুরু করলো আর কি। মানে ক্লাস 10-এর পর থেকে রেজাল্ট খারাপ হতে শুরু করলো, এবং বাবা তখন দেখলো যে না, একে পাঠিয়ে দিই, মানে এখানে থাকলে গন্ডগোল আছে আর কি। তো বাবা আমাকে পাঠিয়ে দিলেন আর কি কলকাতাতে। সেই সময় ভালো ছিল বেশ, তোমার ক্লাবে টাবে সুযোগ পাওয়ার, ফুটবলে কোচিং নিচ্ছি। দুর্গাবাবু বলে একজন ছিলেন ওখানে বিখ্যাত কোচ, হিন ক্লাব বলে একটা, তাদের ইয়াং যে ওইখানে একটা কথা হচ্ছিল যে সুযোগ পাওয়া যাবে। এইসব কাণ্ড কারখানার মধ্যে বাবা বললো না, চলে যাও কলকাতা গিয়ে ওরা সেক্রেটারিয়াল প্র্যাকটিস বলে একটা কোর্স, কমার্সের যেটা, হ্যাঁ জর্জ টেলিগ্রাফের ওইটা একটা কোর্স করে চাকরি বাকরি পেতে হবে, করতে এখানে কিছু হবে না। কোম্পানি সেক্রেটারি, হ্যাঁ, সিএস। কোম্পানি সেক্রেটারি, এটা এটা হচ্ছে কোম্পানি সেক্রেটারিটা অনেকটা বড়। আচ্ছা এটা একটা তো মানে কারো একটা সেক্রেটারি হবার। আচ্ছা আচ্ছা। তারপর আমি ধরো আমাকে বললো জয়েন্ট দিতে, জয়েন্ট তো বলেছিল, এবার ঘটনাচক্রে বাবা আমাকে বলেছিল সায়েন্স নিস না, আর্টস নে বা কমার্স, উচ্চ মাধ্যমিক। বাবার সঙ্গে জোর করে আমি, মানে জেদ করে আমি সায়েন্স নিয়েছিলাম। হায় রে। এইবার ঘটনা, এবার দেখা গেল যে আমি খুব খারাপ রেজাল্ট করছি, এবং খেলাধুলো আর্টসের বিষয়গুলোতে ভালো হচ্ছে, বাকি সমস্ত গন্ডগোল হয়ে যাচ্ছে। তারপর তখন বাবা বললো তাহলে এবার জয়েন্ট, প্রথম ওইসব একদম আমার এটাই ছিল না। তখন খেলবো, বড় ক্রিকেটার হবো, বড় ফুটবলার হবো, এইদিকে মন চলে গেছে। তা করতে করতে পাঠিয়ে দিল, এবং ওই কোর্স টোর্স এই ওই সে এত রকমের করলাম তখন, মানে কলকাতাতে এসে যেটা হলো সেটা হচ্ছে সিনেমা দেখার, মানে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা এতটাই বেড়ে গেল আমার, মানে যা পড়াশোনার খরচ সব সিনেমাতে চলে গেল। কি দেখতে, মানে বাজবিচার ছিল? বাজবিচার ছিল বলতে কোনো খুব একটা বাজবিচার ছিল না, মানে হল হল ছিল তোমার ওইদিকে মনোহরপুরের ওখানে ছিল তোমার, ওইদিক থেকে শুরু করলে ইন্দিরা, হ্যাঁ ইন্দিরা, ভারতী, তারপরে তোমার পূর্ণ, এদিকে চলে এলো বসুশ্রী, কালিকা, ঠিক আছে, এদিকে উজ্জ্বলা, পেছনে প্রিয়া, আর ওদিকে নবীনা, ঠিক আছে, এত বড় একটা রেঞ্জ। তো আমি কোনো বাজবিচার করতাম না, ইংরেজি ছবি, হিন্দি ছবি, হ্যাঁ বাংলা ছবি, আর ওদিকে নন্দনে মাঝে মধ্যে আসতাম ওই পিসে মশাইয়ের সঙ্গে। ইয়ে, ওই এত মানে ধরো দিনে 3টে মানে ছবি দেখলাম সারাক্ষণ মেসে, সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে 12টা 3টে দেখলাম, 3টে 6টা, 6টা 9টা। পিসেমশাইয়ের কথা যখন উঠলোই, আমরা যারা জানি, যারা তোমার সাথে রাত রাত অব্দি কাটিয়েছি, অনেক রাত অব্দি কাটিয়েছি গল্প করে, তারা জানি যে পিসেমশাই একটা বিশেষ স্থান তোমার জীবনে
রাখেন। পিসেমশাইকে নিয়ে একটু জানতে চাইবো। পিসেমশাই অ্যাকচুয়ালি মানে আমার ছোট পিসির হাজবেন্ড, এবং ধরো ওনার নাম তমাল ভৌমিক। এবং আমি কলকাতায় আসার পরে ছোটবেলায় যখন আলাপ হয়েছে, কথা হয়েছে, আমার সঙ্গে গিটারটা করতাম, যখন কলকাতায় চলে আসি, ওনারা থাকতেন ভবানীপুরে চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে। তো আমার মেসের কাছাকাছি হওয়ার ফলে এবং আমি রেগুলার যেতাম, আর পিসেমশাইও আমাকে আলাদা করে ভালোবাসতে শুরু করলেন, মানে অর্থে যে যেহেতু কাছাকাছি থাকি, এবং আমাকে কোনো কারণে খুব ভালোবেসে ফেলেছিলেন আর কি। এবং এটা আস্তে আস্তে দৃঢ় হতে শুরু করলো, এবং একটা সময় যে 2000 সালের বন্যাতে আমি তখন আর বহরমপুরে যোগাযোগ করা যাচ্ছিল না, আমি তখন কলকাতাতে, বাবা মা বহরমপুরে, মানে ওই কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সেই সময়টা আমাকে পিসেমশাই একটা খুব মানসিক একটা সাপোর্ট দিয়েছিল, এবং আমি যে কোনো সমস্যা বা যে কোনো কিছু হলেই পিসেমশাইয়ের কাছে চলে যেতাম। এবং আমি ছোটবেলা থেকে এমনি রেগুলার পড়াশোনা বাদে প্রচুর বইপত্র ইত্যাদি, বেসিক্যালি সাহিত্য যাকে বলে সেই পড়াশোনা করতাম খানিকটা, এবং সেইটাকে আরেকটু দিশা দিয়ে দিলেন পিসেমশাই। মানে বিভিন্ন দেশ বিদেশ, মূলত বিদেশি সাহিত্য, রাশিয়ান, ফ্রেঞ্চ, হ্যাঁ, ইংরেজি, এই সমস্ত সাহিত্যের দিকে আমাকে মানে বিভিন্ন বলা, এটা পড়তে পারো, ওইটা দেখো, এটা করো, সিনেমা দেখো, চলো, এই গান, এরকম এই পুরো বিষয়টা অনেকটাই ওনার সঙ্গে চর্চা হতো আমার। ওনার নিজস্ব পলিটিক্যাল মতাদর্শ ছিল, এবং পরের দিকে উনি দল ছেড়ে দেন, এবং তো ওই জায়গাগুলোর থেকে আমি দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছি একসাথে। তো সেইটা আমার খুব বড় একটা মানে জায়গা। এবং ঘটনাচক্রে অদ্ভুত একটা ব্যাপার, যেদিন আমি শিকড়ের জন্য ফিল্ম ডিভিশনে প্রথমবার ফাইনালি একটা প্রাথমিক পিচিং হচ্ছে, সেই দিন উনি মারা গেলেন। তো শিকড়টা পিসেমশাইয়ের ওপরও খানিকটা ছিল, যে মানে, কিন্তু পিসেমশাই সেদিনকেই মারা গেলেন, ক্যান্সার হয়েছিল। তো যাই হোক, এখন মনে হয় যে উনি না থাকার ফলে আমার অনেক সমস্যাও হয় আর কি, মানে গাইডেন্সটা সেই অর্থে যে আমার কিভাবে ভাবা, আমার সমস্ত স্ক্রিপ্ট বলো বা মানে আমার ভাবনা চিন্তা দেখেছেন তো পিসেমশাই? হ্যাঁ হ্যাঁ, আড্ডাও মেরেছে। তুমি বলেছিলে যে পিসেমশাইকে তুমি দেখোনি রাহুল। হ্যাঁ, তুমি তেহট্টের কথায় যদি আসি, কাকু, ছোট কাকু, রাঙা কাকুর প্রভাব কি ছোটবেলা থেকেই এরকম, নাকি যত বড় হয়েছে বন্ধুত্ব বেড়েছে? না, রাঙা কাকু ছোটবেলায় খুবই প্রিয় ছিল, এবং ভয়ও পেত। চেহারা, মাস্কিউলার, রাগী, এই মানে আমার বাবাও প্রচন্ড রাগী ছিল, কিন্তু এবার কাকু, এবার মানে রাঙা কাকুর ব্যাপারটা ছিল খুবই ভালোবাসতো, আবার রেগেও যেত, এইরকম একটা ছিল। তারপর আস্তে আস্তে যেরকম হয় আর কি, মানে যত বড় হয়েছি, এদিকে পিসেমশাই রাঙা কাকুর খুব বন্ধুত্ব ছিল, তো সেরকম আমরাও সুযোগ পেয়ে গেছি আর কি আমার বন্ধুত্ব করার। তো এই মানে সেটা আরেক ধরনের, ওই চরিত্রগুলো ওই শীর্ষেন্দুর ক্যারেক্টার। তুমি যেদিন জাতীয় পুরস্কার পেলে, সেদিন তোমাকে ফিল্ম মেকার হিসেবে আমি জিজ্ঞাসা করছি, তেহট্টতে কি হচ্ছে সেই মুহূর্তে? হ্যাঁ, এবং তেহট্টতে তো সেই প্রচুর ফোন শুরু হয়ে গেছে, খুবই আনন্দ পেয়েছে প্রচন্ড, মানে আমি বলছি, এবং তেহট্ট তো একটা চরিত্র ওই সিনেমার, মানে সে এত ফোন, এবং আমি পরে ওখানে গিয়ে সেটা আলাদা করে সেলিব্রেশন হয়েছে। তখন তো এখানে আমি জানতাম, মনে হঠাৎ করে শুনেছিলাম। তো আমার সঙ্গে বাপিদা ছিল না, বাপিদা পরে এলো। আমি বাপিদাকে বললাম, বাপিদা কলকাতায় ছিল না, মানে সেলিব্রেশনটা প্রথমে তখনই কয়েকদিন, দুদিনের মধ্যে বাপিদা চলে আসে, আচ্ছা, করে সেলিব্রেশনটা করে নেয় আর কি, দুজনে মিলে। খুবই তখন বাপিদা মানে ওখানকারই আমার পিসো দাদা। হ্যাঁ, আমিও না একবারও বলছি না, আমি এমন ঢুকে গেছি যে আমার তোমার পরিচিত মানে সবার পরিচিত হবে।
অত্যন্ত প্রিয় আমাদের মানুষ, এবং তেহট্টে কাজ করতে গেলে বাপিদার সাহায্য ছাড়া করা খুব কঠিন হয়। হ্যাঁ, এবং অনেকগুলো চরিত্রে আপনারা দেখেছেন বাপিদাকে। এবং বাকিটা ব্যক্তিগত ওখানে করতে পারার মূল কারণ বাপিদাই বাপিদা। ছিল। ভালো নাম শুভব্রত রায়। ও অ্যাকচুয়ালি অনেক কিছু করেছে জীবনে। তারপর তেহট্টে ওষুধের দোকান আছে এখন, কিন্তু তোমার ইভেন কলকাতার এতে প্রোডাকশন ম্যানেজারও ছিল। হ্যাঁ, 4-5টা ছবিও করেছে প্রোডাকশন ম্যানেজার, মানে ম্যানেজারই করে আর কি। তো ও এসে ইয়ে করে, তারপর তো প্রচুর ওখানে মানে এ হয় পরে যখন যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এ হয়, বহরমপুরেও হয়। তো সেই আর কি ওরা অ্যাকচুয়ালি ওদের আনন্দটাই খুব এতটাই এ হয়েছিল। একটা সমস্যা হয়েছিল, আহ ওইটা এ হওয়ার ঠিক মানে কয়েকদিনের মধ্যে পিসেমশাইয়ের ক্যান্সার ধরা পড়ে। ও অ্যানাউন্সমেন্টে। তো ওইটা আবার সেই সময়টা আমি একটুখানি ওই দোলাচলে চলে গেছে। টালমাটালে মাথাটা একটু ইয়ে হয়ে গেছিল। তো যাই হোক, তো হয়েছিল সব লোকে, মানে সে তো এখনো তোমাকে গিয়ে বাপিদা কারণ নতুন আলাপ হলে বাকিরা ব্যক্তিগত এক্সচেঞ্জ বলবে। না, আমি যখন তেহট্টতে গেছি প্রথমবার, তখন বাপিদা বলো, জয়ন্তদা বলো, সবাই তেহট্টের মানুষ, এবং রহমানদা আছে, রেহমানদা, বাসুদা, এরা সবাই প্রদীপ্তর ইউনিটেরও এক একজন স্তম্ভ। তো ওরা এত এফেকশনেটলি আমাকে, ধরো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, বাকিটা ব্যক্তিগত, এইটা হচ্ছে সেইটা, ওটা হচ্ছে সেইটা, এমন সুন্দরভাবে আমাকে দেখাচ্ছিল যে বোঝা যায় যে মোহিনী গ্রামটা ওদের ভিতর রয়ে গেছে। এবং তারপরেও তো তুমি তেহট্টতে ফিরে ফিরে গেছো তোমার বিভিন্ন কাজে, বহরমপুরেও ফিরে ফিরে গেছো। আমি সেই কাজগুলো নিয়ে আসছি। তো রূপকলা কেন্দ্র খবরটা কোথার থেকে পেলে? রূপকলা কেন্দ্র হচ্ছে, তার আগে আমি তোমার যেটা হচ্ছে যে এখানে যে কোর্স গুলো হচ্ছিল একটু পছন্দ হচ্ছে না। মানে একটা হচ্ছে কোম্পানিতে সেক্রেটারি হওয়া, অনেক রকম অনেক কিছু করার পরে যেটা হলো যে কম্পিউটারে এনরোল করেছিলে? কম্পিউটারে করেছিলাম সোনালী কম্পিউটার লার্নিং সেন্টার। আচ্ছা, সেটা হচ্ছে বালিয়া স্টেশনের পাশে, পিসি সরকারের বাড়ির কাছে ছিল। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনিটর, বড় এই তখনকার, তাতে ডস শেখানো হতো। তো তাতে ওই ডস শিখতাম, আর উইন্ডোজ 95টা দেখিয়েছিল। এবার শেখানো হবে, তখন আমি ছেড়ে দিই। তো কোনোটাতেই কোনো কিছু মন বসছিল না। তো করতে করতে মাল্টিমিডিয়াটা শিখি। মাল্টিমিডিয়া বলে একটা কোর্স ছিল, ওইখানে আমি মনে হলো যে না, এটা একটা ব্যাপার আছে, এবং অডিও ভিজুয়াল, এবং তার সঙ্গে ইন্টারঅ্যাক্টিভিটি আছে, এই অত কিছু নিয়ে অ্যানিমেশন আছে, সাউন্ড আছে। ওইটা করতে করতে তখন আমি এ করলাম যে আচ্ছা, তাহলে ওখানে শুনলাম যে সিনেমার পড়ানো হয়, পুনে বলে ফিল্ম ইনস্টিটিউট আছে। তুমি তার আগে জানতে না? না, ওইখান থেকে জানি। তারপরে সত্যিকার ফিল্ম ইনস্টিটিউট খুলেছে, ওটা শুনলাম। তো একদিন গেলাম সত্যিকার ফিল্ম ইনস্টিটিউটে, বললো না গ্রাজুয়েশনটা করতে হবে। তো গ্রাজুয়েশনটা তখন আমি ভর্তি হলাম গ্রাজুয়েশনে। তো করতে করতে ততক্ষণে আমি এদিকে চাকরিও পেয়ে গেছি একটা, যেখানে মাল্টিমিডিয়া করতাম, ZC এ চাকরি করছি, ওদিকে গ্রাজুয়েশন। ও, তুমি জীবনে মাইনে ড্র করেছো? হ্যাঁ, প্রথম মাইনেটা, প্রথম একটা ফার্স্ট জীবনের প্রথম চাকরিটা পেয়েছিলাম তো নেভিতে। পরীক্ষা দিয়েছিলাম, উত্তর আসবে কে জানে, চলে এসছে, গিয়েছি, পরীক্ষা দিয়েছি, দৌড়েছি, এ করেছি, সে করেছি, তো পেয়ে গেছিলাম। তো দিদার মা এমন কান্নাকাটি করলো, তার যাওয়া হলো না নেভিতে। আমাদের আমরা বাঁচলাম। হ্যাঁ, মানে ফিল্ম মেকার হয়ে গেলাম। নাহলে আমি এখন নেভিতে ধরো 35 ছিল, তারপর ওখানে মার্চেন্ট নেভি চলে যেতাম, এটা কিছু করতাম। তো পারতে মনে হয় না? হ্যাঁ, পারতে, মানে ওইদিকে চলে গেলে হয়তো তাই হতো, জীবনটা ওরকম হয়ে যেত আর কি। তো ওটা আমি দুঃখই পেয়েছিলাম যে মানে নেভিতে যাওয়া হলো না। হ্যাঁ, এবং মানে আমার এই রা কাকু বা বাবা এরাও খুব দুঃখ পেয়েছিল যে এটা মানে হঠাৎ করে দিলাম পরীক্ষা দিলাম, পেয়ে গেলাম, হেসে খেলে হয়ে গেছিল প্রায়। ঠিক আছে,
যাই হোক, সে দুঃখ কাটিয়ে উঠলাম, উঠে টুটে তারপরে এই আমাকে যখন এই জেডসিতে করছি সেই সময় আমাকে আমার এক দাদা আছেন, পিসতো দাদা, হ্যাঁ, দেবব্রত রায়, হ্যাঁ, ওই সিনেমার সাথে সিনেমার ওতপ্রোতভাবে সঙ্গে জড়িত। জড়িত, হ্যাঁ। দেবরায় বলে পরিচিত। উনি বললেন যে এরকম একটা রূপকলা কেন্দ্র বলে একটা খুলছে, কারণ তখন এসআরএফটিআইটা না কদিন বন্ধ আর কি, মানে কোনো চলছিল, এজিটেশন বা কিছু কারণে বন্ধ ছিল। তো তখন আমি বললাম, ঠিক আছে রূপকলা। হঠাৎ একদিন দেখি না এবারে বিজ্ঞাপন বেরিয়েছে। আর তখন আমার কলেজে কলেজে বলছি, আমার অফিসে খুব ঝামেলা চলছে, মানে নতুন একজন সেন্টার ম্যানেজার এসেছেন, আর আমার উপর কোনো চাপ থাকতো না। আগের সেন্টার ম্যানেজার যিনি ছিলেন খুব ভালো, প্রত্যেকটা স্টাফ আমাকে খুব ভালোবাসতেন। আমি সকাল 6টায় যেতাম, অফিস খুলতাম, রাত্রিবেলা অফিস, মানে ওই কাজটাও আমি করতাম, যেহেতু কম্পিউটারটা আমি পুরো, মানে ধরো ওখানে 12-14টা কোর্স ছিল, 8-9খানা কোর্স আমি একাই টেনে দিতাম সারাদিন ধরে, হয়তো খুব ভালোবাসতেন। পরের জন খুব একটা ফর্মাল হয়ে গেলেন যে জামা কাপড় গুঁজে এসো, আচ্ছা গেলাম, বললো জুতো পরনি, পরলাম, বললো দাড়ি কাটনি, আবার দাড়ি যেদিন কেটে গেছি সেদিন কম্বিনেশনটা কোনোদিন সিঙ্ক করে না, ঠিক আছে, দিয়ে এবারে এই সারা চাকরিটা ছাড়তে হবে। তা করতে করতে রূপকলার ইন্টারভিউ এই পেরোলো, পেলাম, দিয়ে ওনার মুখে বললাম যে আপনার চাকরি আমি এই দিলাম, আর কোনোদিন চেষ্টা করবো চাকরি না। এটা কি সায়নের ওই চাকরি পাওয়ার পরের যেরকম যেরকম রিয়াকশন ছিল সেগুলোর মতন বিরহিতে চাকরি পাওয়ার পর? মানে ওই রকমই, যে হ্যাঁ না তুমি আমাদের এই ওই তুমি সিনেমা করছো, আমরা আপনি যা অত্যাচার করেছেন বেঁচেছি আমি এখানে পেয়ে, করে পেয়ে। তারা ওই ক বছরের ছিল? রূপকলা কোর্সটা ছিল 2 বছরের। তুমি যখন ঢুকেছিলে কোনো অ্যান্টিসিপেশন নিয়ে ঢুকেছিলে যে যে এটা জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি পুরো তখন কি হয়েছে, পিসে মাসের আমি রেগুলার ফিল্ম ফেস্টিভ্যালে যাই, বাফ হয়ে গেছে, প্রচুর ছবি দেখা শুরু হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে সিনেমা দেখা, এবং এই সারাক্ষণেই মানে এই ছবিগুলোর বাইরে আমি বহু ছবি দেখতাম আগে, হ্যাঁ, কিন্তু যেটা ধরো সেটা নিজস্ব একটা চর্চা টাইপের ছিল, যে বহরমপুরে বসে যতটুকু পারা যায়, হ্যাঁ, কারণ বহরমপুরে ফিল্ম সোসাইটির সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, ওটা নিজেই যতটুকু পারা, ধরো ঋত্বিক ঘটক বলো বা সত্যজিৎ রায় বলো, ঋত্বিক ঘটকের তো একটা বহরমপুর কানেকশন আছে, তো সেখান থেকে যেটুকু পেতাম, ছবি দেখানো হলে দেখতাম, মৃণাল সেনের ছবি দেখা হতো, হ্যাঁ, বাংলা টেলিভিশনে যে ছবি, বা একটা সময় প্রচুর পরিমাণে প্রতি রবিবার ধরো গোটা ভারতের আঞ্চলিক, মানে আঞ্চলিক বলাটা ভুল, ভারতের বিভিন্ন প্রদেশের ছবি দেখানো হতো রবিবার করে, এবং সেইটা আমার খুব একটা ইয়ের জায়গা ছিল। এবং ডিডি প্রথম সাবটাইটেল পড়তে শেখা বলতে গেলে আমাদের, এবং ওইখানে তুমি একটা সময় বিভিন্ন কিছু বুঝেও যেতাম, কি বলছে, হ্যাঁ, ওখানেই তো রোজাও দেখেছিলাম ওনার প্রথম তামিলে, হতে পারে। এই তো তার সঙ্গে একটা ছিল ডিডি মেট্রো, ওখানে হিচককের ছবি দেখাতো, হ্যাঁ, এইসব করে টোরে ওই রকম একটা ছিল। তারপর কলকাতায় এসে যেটুকু ফেস্টিভ্যাল একটা দুটো করতে করতে পিসে মশাইয়ের সঙ্গে আমার যাওয়া শুরু হয়ে গেল, বিভিন্ন পাস জোগাড় করতে পিসে মশাই, আমি আর যেতাম, ভিসকন্টির ছবি, কখনো রোজালিনির ছবি, হ্যাঁ, এইরকম সমস্ত ছবি দেখতে দেখতে ফাইনালি আমি ডিসাইড করলাম যে না, তাহলে তখন কিন্তু আবার ওই মাল্টিমিডিয়া করছি, এবং তখন আমি হাতে কলমে এডিটও করি। এটা করতে করতে আমি ওই চর্চা শুরু করলাম, কারণ এই চাকরিটা করার একটা অতক্ষণ খাটতাম, তার কারণে ইন্টারনেটটা তখন খুব দামি ছিল, সাইবার ক্যাফে টাফে তখনও খোলেনি কলকাতাতে খুব একটা, মানে 2001 সাল, সেই সময়টা আমি ওই ইন্টারনেটটা যেহেতু আমার এতে ছিল, আমি ওই ইন্টারনেটে যতটা পারা যায়, এখনকার মতো এত ছিল না, কিন্তু ওইটা আমার লাইব্রেরি ছিল ইন্টারনেটটা, সেইখান থেকে আমি বিভিন্ন চর্চা করতাম, পড়াশোনা, বুঝতে পেরেছি। কিন্তু ওই তখন ভিডিও অত দেখা যেত না, শুধু পড়া যেত। রূপকলার পরীক্ষাটা আমি পুরো ইন্টারনেট বেসড, আমার কিছু বইপত্র ছিল জোগাড় করেছিলাম লাইব্রেরির থেকে, আর ইন্টারনেটে পড়ে দিয়েছিলাম পরীক্ষাটা।
তো ওই কারণে আমি ওখানে যেতাম, এবং ওই চর্চাটা ওখান থেকে হতো, এই ছবিটা কিরকম, ওই ছবিটা, এই ডিরেক্টর, এইসব এরকম করতে করতে ওই ভালো আমার একটা ওই পরীক্ষা পাওয়া গেল, এবং তখন আমি ধরে নিচ্ছি যে আমি পরিচালক, কি মানে সিনেমা বানাবো একটা কোনো। এবং তার জন্য যেহেতু আমি ওই মাল্টিমিডিয়া থেকে ব্যাকগ্রাউন্ড এবং টেকনিক্যালে, তো আমি যদি এডিটিংটা শিখি আমার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি, করতেও ভালো লাগে, এবং কোনোভাবে আমার মনে হলো এটা খুব জরুরি একটা ব্যাপার ফিল্ম মেকিং। মানে তুমি যদি পরিচালনাও করতে চাও তাহলেও এটা খুব কাজে লাগবে, ওইখান থেকে। তো পিসে মশাইয়ের সাথে সিনেমা দেখতে দেখতে সিনেমা নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে, সেটা নিয়ে তুমি গেলে ইন্টারভিউ দিতে রূপকলা কেন্দ্রে। কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে একটা খুব সুন্দর ঘটনার কথা, যে ঘটনাটায় অন্য দুজন চরিত্র জড়িয়ে। সেটা হচ্ছে, তোমাকে আমি অন্তত তোমার কর্মজগতে 10 বছর কেটে যাওয়ার পর দেখেছি, তখনও দেখেছি তোমার কমিউনিকেশন স্কিল নতুনদের সাথে খুব শুরুতে একটু বাধো বাধো। তো তুমি ইন্টারভিউতে খুব যে খুলে বলেছিলে তা নয়, কিছু একটা গুলিয়েছিলে, কিন্তু সৌমেন্দু রায়ের কিছু একটা চোখে পড়েছিল। তাই অনিতা অগ্নিহোত্রীকে বলেছিলেন যে এই যে ছেলেটা ইন্টারভিউ দিয়ে গেল, ও মনে হয় খুবই ভালো, উম, ওর মধ্যে একটা পোটেনশিয়াল আমি দেখেছি, কিন্তু ও সবটা বলে উঠতে পারেনি, ওকে আরেকদিন ডাকো। আরেকদিন ডাকেননি মানে, কিন্তু এই কথাটা বলেছিলেন হ্যাঁ, এবং অনিতা অগ্নিহোত্রী নিজে পোস্ট হ্যাঁ, করেছিলেন। এবং যেটা হয়েছিল ইন্টারভিউতে, যেটা প্রথমে কি হয়, পরীক্ষা হয়, হুম। পরীক্ষার পরে তোমার একটা, আমাদের সময় সেটা ওরিয়েন্টেশনটা হয়নি, পরীক্ষার পরে ইন্টারভিউ। পরীক্ষাতে ধরো আমাদের বোধহয় কতজন, 100 এরকম পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে থেকে ধরো 20 জনকে ডাকে, তখন আমাদের 6 জনের সিট ছিল, এডিটিং এডিটিং এ। এ 6 জন। তো ওরকম 15-20 জনকে ডাকে, এবার সেই তার মধ্যে থেকে ওই 6 জনকে বাছে। এবার প্রথম কথা হচ্ছে আমি পরীক্ষাটা খুব ক্যাজুয়ালি দিয়েছিলাম, মানে আমি সমস্ত চর্চা টর্চা করেছি ঠিক আছে, কিন্তু আলাদা করে এই কালকে পরীক্ষা, আর পরীক্ষাটার গল্পটা এরকম ছিল, আমি তখন চাকরিটা করি তো। এবার তার তোমার 2 দিন ছুটি ছিল, হুম। রবিবারে পরীক্ষা হয়েছিল, হুম। এবং ঘটনা হচ্ছে 2:10 একটা লালগোলা ট্রেন ছিল শিয়ালদা থেকে বহরমপুর যাওয়ার। হুম। আমার ধারণা ছিল এটা 1টার মধ্যে মিটে যাবে, আমার ওই মেসের কাছেই ইয়ে ছিল, 1টার মধ্যে মিটে যাবে, এবং আমি স্ট্রেট বহরমপুর চলে যাবো 2:10 ট্রেন ধরে। ওমা দেখি আর একটা হাফ আছে, হুম। ফার্স্ট হাফ যেটা এডিটিং এর স্পেশাল পরীক্ষা, তারপর একটা আছে ওই অ্যাপটিটিউড টেস্ট টাইপের আর কি, হুম। যে অঙ্ক টঙ্ক এইসব, যেরকম জেনারেল নলেজ। এইটাতে আমি খুবই দুঃখ পেয়েছিলাম আর কি, যে এই তো ট্রেনটা মিস হলো, মানে বাড়ি যাওয়ার ট্রেন। তা ওটা কোন রকমে দিয়ে দিয়েছিলাম যাতে পরের ট্রেনটা পাওয়া যায়। তারপর তো দেখি ওমা নাম উঠেছে পরীক্ষাতে, ইন্টারভিউ হবে। ইন্টারভিউটা সেই যথারীতি আমার, ধরো অফিসে বলে এসছি আমি 2টোর মধ্যে ঢুকে যাব। আর সল্টলেক, তখন সল্টলেক সেক্টর 5 এরকম নয়, হুম। 2002 সালে এত কমিউটেবল নয়। আর আমি সল্টলেক একই একই তখনও কলকাতাটা আমার আয়ত্তে আসেনি খুব একটা, এখনো এসছি কিনা জানি না। সল্টলেক তো কিছুই জানি না, এবার কি করে পৌঁছবো না পৌঁছবো, অনেক টেনশন করে অনেক আগেই পৌঁছে গেলাম। রূপায়ণে ইন্টারভিউ ছিল, এবং আমার আশেপাশে যারা ইন্টারভিউ দিচ্ছিলেন তারা এতটাই মানে আইদার ফিল্মের সঙ্গে যুক্ত, বা এতটাই চর্চা করেছেন, এবং এতটাই তারা Senior. আলোচনা করছিল ছবি নিয়ে, আমি দেখলাম আমার পক্ষে সম্ভবই না এটা পাওয়া, তার থেকে বরঞ্চ ডাকুক, দিয়ে বেরিয়ে যাই। তো যাই হোক, ডাকলেন অনেকক্ষণ, বেশ মিনিট 20-25 কথা। তার একটা মজার কথা বলে দিই, সেটা হচ্ছে আমার একজন বাঁদিকে একজন ছিলেন, 2-3 জন বসছিলেন, তাহলে একজন এখন খুবই নাম বলছি না, খুবই বিখ্যাত ফিল্ম ক্রিটিক, তিনি ফাইনাল ইয়ার ইয়ে হয়নি ওনার। ডান দিকে একজন, সে এখন এডিট করে। এবার তারা সব কাজ এরকম পড়াশোনা করেছে, এবার কাজ করছে, তো ফ্যান্সি ফ্যান্সি নাম বলছে। হ্যাঁ, এবার আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তো ও গিয়ে
একজন ওই আমার যে কাজ করেছে সে গেল, সে 45 মিনিট পরে বেরোলো, ওদিকে আমার চাকরির মানে অফিসে যেতে হবে, দিয়ে কাঁদো কাঁদো হয়ে বেরোলো, এত কথা বলছিল, তাও খুব ইয়ে করেছে, মানে পারলাম না, মানে পুরো আমাকে, পর্যুদস্ত করে ছেড়ে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, এবার আমার ভয় লেগে গেল আর কি। তারপরে যেটা হলো, বরুণ চট্টোপাধ্যায় খুবই আমার খুব প্রিয় লোক আর কি উনি। বরুণদা এসছিলেন, আমার থেকে অনেক সিনিয়র, উনি এলেন গম্ভীর হয়ে, উনি ঢুকলেন, এই মিনিট 10 বেরিয়ে চলে এলেন। আগের জন 40 মিনিট, বরুণদা 10 মিনিট। আমি দুজনকে আগে ছেলেটিকেও জিজ্ঞেস করলাম, বরুণদাকেও জিজ্ঞেস করলাম, বরুণদা কি বললো, তো কি আবার বললো, বলে চলে গেল। এবার আমাকে ডেকেছেন, এবার যথারীতি ওরকম ইন্টারভিউ আমি কখনো দিইনি। আর প্রথমে তো আমি সৌমেন্দু রায়কে বুঝতেই পারিনি যে উনি সৌমেন্দু রায়, মানে উনি একবার বাইরে গেলেন, আমি যখন বসে ওয়েট করছি, কারণ সৌমেন্দু রায়ের নাম শুনেছি, কাগজে ওনার লেখা পড়েছি, কিন্তু জানি না মানে উনি। তারপর প্রশ্ন করলেন কয়েকটা কোশ্চেন, মানে একটা প্রশ্ন আমি পরিষ্কার পারলামই না, টেনশনে। হ্যাঁ, এইসব কাণ্ড কারখানা করে এবার বিভিন্ন প্রশ্ন করার পরে চলে এসেছি, আমি এখন ধরে নিয়েছি যে এটা, এবার অফিস যাই, আর হয়ে গেছে, মাথার থেকে বার করে দাও, হবে না। যতটুকু আসার ছিল ততটুকু এসেছি। পরে আমি ম্যাডামের কাছে শুনেছি যে একে এ করতে পারো আর কি। যদিও আমাকে বেরোনোর সময় ম্যাডাম জিজ্ঞেস করলেন যে তুমি এই যে আমাদের তখন কোর্স ফি ছিল 40,000 টাকা, 4 বারে দেওয়া যাবে, তো তুমি জোগাড় করতে পারবে? আমি বললাম, হ্যাঁ আমি চেষ্টা করবো জোগাড় করতে পারবে। তো করে হয়ে গেল আর কি। এবং তারপরে আমি যখন রূপকলা পাস করলাম আর কি, ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেল, তখন ওনারা ম্যাডাম মানে অনিতা অগ্নিহোত্রী এবং সৌমেন্দু রায় এবং সুমিত অনিতা ব্যানার্জি তখন, অগ্নিহোত্রীর লেখার আমি খুব ফ্যান। হ্যাঁ হ্যাঁ, অনিতা অগ্নিহোত্রী অসাধারণ লেখেন এবং অসাধারণ অ্যাডমিনিস্ট্রেটর আর কি রূপকলা কেন্দ্রের, মানে আমরা বলতে পারো ওনার হাতেই তৈরি, যেভাবে উনি চালিয়েছিলেন সে সময় রূপকলাটা। তো উনি আমাকে বললেন যে তুমি এখন কি করে ভাবছো? আমরা না কিছু কিছু ভেবে উঠতে পারিনি, ছবি তো বানাবো আর কাজও করতে হবে। বললো চাকরি তো, তখন সঙ্গীত বাংলা চ্যানেলটা এসছে সবে। সঙ্গীত বাংলা না, তারা বাংলা। না, তারা বাংলা তার আগে, আচ্ছা সঙ্গীত বাংলাটা তখন 2004-এ, আচ্ছা। তখন 4-এর শেষে বা 5-এর ওই সময় ওরা ইয়ে নিচ্ছে আর কি, এডিটার ডিরেক্টর। সেই সময় আমি পাঠিয়ে দিয়েছিলাম সিভি, ওরা আমাকে সিলেক্ট করে নিয়েছিল। তো তারপর ম্যাডাম বললেন যে স্যারও বললেন, রায় স্যার, যে তুমি কি তুমি চাকরি করো না, তুমি আমাদের সঙ্গে কাজ করো রূপকলায়, এবং নিজের মতো করে চেষ্টা করো কাজ করার। ওইটা আমার খুব একটা দিল, এবং রূপকলা আমি প্রচুর কাজ করেছি তারপরে। তো সেই এখনো এখনো পড়াই, পড়াও, ওখানে গিয়ে ক্লাস টাস নিই। কিন্তু তখন ওইটা আমি তখন বিভিন্ন জেলায় যাওয়া, এবং এই ম্যাডামের ওইটা ছিল না যে এই যে লোকের সঙ্গে যোগাযোগ করা, এক অর্থে পিসে মশাইয়ের সঙ্গে আমি যে ঘুরে ঘুরে যেটা হতো, ম্যাডাম আমাদেরকে ওই প্রাতিষ্ঠানিক ভাবে ওটা করিয়েছিলেন যে কিভাবে তুমি, মানে পার্টিসিপেটরি কমিউনিকেশন বলে একটা রূপকলাটা বিষয়, মানে আলাদা করে পড়ানোই হয়, ডেভেলপমেন্ট কমিউনিকেশন। তো যাই হোক, আমাদের প্রথম 3 মাস ওটা করতে হয়েছিল, অনেককে নিয়ে এসেছিলেন। তো ওইখানে পার্টিসিপেটরি কমিউনিকেশন বা ন্যারো কাস্টিং, ব্রডকাস্টিং, ব্রডকাস্টিং তো একটা আমাদেরই পার্ট, ন্যারো কাস্টিং, যে ছোট গ্রুপকে গিয়ে তুমি ছোট ছোট করে যদি ছবি দেখাও, আলোচনা করো, এরকম করতে করতে, তো ওইগুলো আমার অত্যন্ত কাজে লাগে পরে। এই যোগাযোগ, এই কমিউনিকেশনটা আমি এখনো মেনেই চলি। যে আমি ধরো কোনো স্ক্রিপ্ট লিখবো বা কি রিসার্চটা কি, প্রতিদিনই আমার রিসার্চ, মানে আমি একটা স্ক্রিপ্ট যখন ভাববো, অন্তত অনেকটা রিসার্চ আমার করাই আছে, এবার বাদ বাকি যেগুলো লাগবে সেগুলো আমি রিসার্চ করতে যাবো। এই প্রতিদিনকার যাওয়া, প্রতিদিনের দেখা, এটা একটা খুব ইম্পর্টেন্ট। সেটা আদুর গোপাল কৃষ্ণন, ওটাও ম্যাডামই তখন নিয়ে আসতেন, রূপকলার দারুণ ফেস্টিভ্যাল হতো সে সময়, সোশ্যাল কমিউনিকেশন ফিল্ম ফেস্টিভ্যাল। আদুর গোপাল কৃষ্ণন বলেছেন আমাদেরকে যে যাবে, গিয়ে দেখবে এবং মনে রাখবে। হ্যাঁ,
আমি গিয়ে দেখি, মনে রাখি অনেক, 100টার মধ্যে একটা মনে থাকে, কিন্তু মনে তো থাকে বা কোথাও একটা ইমপ্রেশন হয়ে থাকে। তো সেইগুলোই কাজে লাগানোর চেষ্টা করি। সেটা রূপকলা ম্যাডাম এবং রূপকলার ফ্যাকাল্টি, বন্ধু বান্ধব যারা, প্রত্যেকেই আমাকে খুব করেছেন আর কি এটাতে। কিন্তু তোমার ডায়েরিটা কবে থেকে লিখছো, যেই ডায়েরিতে তুমি তোমার কনসেপ্ট গুলো লিখে রাখতে? ডায়েরি লেখার আসলে মানে ডায়েরি সেইভাবে তো সেই অর্থে লেখোনি। ডায়েরি লেখা মানে তখন কি হয়, ছোটবেলায় হ্যাঁ ডায়েরি লেখ তাহলে হয়। আমি ধরো ক্লাস 1-এও ডায়েরি লিখেছি, 2-4 লাইন লেখা আছে, আজকে আমি আমিও সকালবেলায় ফুটবল খেলেছি। হ্যাঁ। তারপর দেখবে যে ক্লাস 9-এর আমার একটা ডায়েরি আছে, তাতে আমি এখনই মজা লাগে, এত সিনেমা, হ্যাঁ কোন সিনেমাটা, ব্রুস লির এই ছবি, এই আমি তোমার গানের লিরিক্সও লিখে রাখতাম। হ্যাঁ ওইগুলো তো আমাদের তখন তার মোবাইল বা এই টেলিভিশনটা অতখানি এরকম ভাবে ছিল না, ওইগুলোই ছিল প্রচুর। তো আর মেসে আমার ছিল কি, ওই সিনেমা দেখা, কলেজ কখনোই তো যেতাম না, তো অনেকটা আমার নিজের সঙ্গে নিজের সময় কাটানো যেত। তো তখন প্রচুর ডায়েরি সেই সময়কার আমার আছে। সেটা যে আমি আজকে এই করেছি তাই করেছি অত কিছু না, কিন্তু নিজের কিছু মনের ভাব প্রকাশ করে রাখা যেত। এইভাবে চলছে। এরকম আমার বহু ডায়েরি আছে তখনকার আর কি, এখন লেখা হয় না। তো এই ডায়েরিটা হচ্ছে আমি বলবো তোমাকে 2008-9 সালে, যেখানে ওই রকম প্রায় 22টা না 24টা লেখা আছে আর কি। এবং সেটা লেখা আছে, এটা সেল মানে সেলুলয়েড, ওটা ডিজিটাল, ওটা টেলিফিল্ম, ওটা শর্ট ফিল্ম, এরকম ভাবে লেখা। মানে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত তো সেখান থেকেই হ্যাঁ এসেছে। হ্যাঁ, রাজলক্ষ্মী শ্রীকান্ত ওখান থেকে এসছে, বাকিটা ব্যক্তিগত তাই। বাকিটা ব্যক্তিগত তাই। এবং এই এখন যে ছবিটা করলাম সেই ছবিটাও তাই। তুমি ঢেউয়ের কথা বললে ঢেউ তাই। তাই তাহলে আমার এবার যেটা হচ্ছে যে রূপকলা কেন্দ্র হলো, সেখানে তুমি শিক্ষক হিসেবে আবার জয়েন করলে। জয়েন না, ওখানে তোমার ফ্রিল্যান্স হ্যাঁ ফ্রিল্যান্স ভিজিটিং ভিজিটিং লেকচারার জয়েন হিসেবে। করার একবার সুযোগ পেয়েছিলাম, সেটা একজন ছেড়ে দিয়েছিলেন, তারপর রূপকলা বিজ্ঞাপন দিয়েছিল। তো আমি জিজ্ঞেস করলাম আমি কি অ্যাপ্লাই করতে পারি, বললো হ্যাঁ সবাই পারে অ্যাপ্লাই করতে। তো আমি তখন জাস্ট অ্যাপ্লিকেশন করে এইসব করে নিয়ে গিয়ে 3 তলাতে জমা দিতে হতো। তখন দেখলাম যে এত খাটাখাটনি করছি, এ করছি সে করছি, আমার কি আবার এখানে জয়েন করা উচিত হবে? আমার তা জয়েন করে এখন ওই ভিজিটিং ওয়ার্কশপ নেওয়া বা এইসব বলি। তারা বাংলাটা কবে শুরু হলো? তারা বাংলা শুরু হলো হচ্ছে প্রথমে শুরু হয়েছিল, শুরু হয়নি তখন 2005-এ। আমার এক শিক্ষক, খুবই বিখ্যাত ডকুমেন্টারি ফিল্ম মেকার, সৌরভ সরঙ্গী, হ্যাঁ উনি, আমি তখন ওনার ওখানে এডিট করছি, ওনার বাড়িতে সেট আপ ছিল, স্টুডিও সেট আপ। তো উনি বললেন তুমি এখন এত চাইছো মিউজিক ভিডিও, তারা মিউজিক ভিডিও করতে চায়। তখন আমাদের প্রোফাইল কিছু নেই, রূপকলা একটা ছোট স্টিমুলিপ নামে ছবি বানিয়েছিলাম 2005-এ, মানে 4-এ, সেটাই গিয়ে দেখিয়েছিলাম। তো ওরা তখন খুব একটা পছন্দ, যিনি তখন এতে ছিলেন। 2006 সালে ওরা ওই তোমার শর্ট ফিল্মের করছিল, খোঁজ করছিল, হ্যাঁ, এবং বানাচ্ছিল। তো তখন হচ্ছে মিল্টন দা, আমার জামাইবাবু, মানে পিস্তু দিদির হাজবেন্ড, ও তখন ঢুকেছে। তো আমি বললাম যে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বললো অ্যাপ্লাই তো ওরকম না, তো কিছু যদি থাকে তাহলে যে চার্জে আছে তাকে গিয়ে দেখাতে পারিস। বললো ঠিক আছে। গিয়ে আমি, সেটার গল্পটা হচ্ছে যে আমার এক ওই ছাত্রই ছিল, সে তখন বোম্বেতে বেশ আস্তে আস্তে এখন অনেক বড় জায়গায় চলে গেছে, সে ভালো কাজকর্ম করছিল। সে কিছু টাকা দিয়েছিল, ফুয়েল বলে একটা ছবি বানিয়েছিল, আমি আর ও মিলে, সোমনাথ। তো সোমনাথ বোম্বে থেকে এসছে, একটা ছোট্ট ফোন, তখন বেসিক ফোন, তাতে আবার ক্যামেরা ছিল, 2006 সালে। ঋত্বিক রাতভর বৃষ্টি বলে একটা সিরিয়ালের অডিশন দিতে যাবে, তো বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে। তো আমি তখন ক্যামেরা নিয়ে ঘাঁটছি, অন্ধকার, বৃষ্টির দিন প্রচন্ড। ঋত্বিক ফিরে এলো, তো কন্টিনিউটিতে একটা ছবি আমরা, স্যার বলেছিলেন যে এখন করো না, পরে করো।
2002 সালে। তার তখন এটা দেখি চলতো বলে মোবাইল, ওটা অনেক সারাদিন ধরে শুটিং করলাম, ঠিক আছে। ওই জিনিসটা আবার তখন এখানে হয়নি। তখন তোমরা দুজন একসাথে থাকা শুরু করে হ্যাঁ, দিয়েছো। 2006। হুম। এবার তখন ওইটা আবার বোম্বে থেকে আমাকে সিডি করে পাঠালো। ওইটা আর আমার ওই স্টিমুলি ফুয়েল ওসব ছবি দিয়ে আমি তারাই সৌগতদাকে গিয়ে দেখালাম যে এরকম এরকম, বললো ঠিক আছে তুমি এটা করো। 2006 সালে তখন আমি বিশ্বাস নাও করতে বিশ্বাস নাও করতে পারিনি। তখন আবার 20,000 টাকা ওই কাবুলিওয়ালার কাছ থেকে ধার করতে হয়েছিল, কারণ তারা শুটিং এর পরে 3-4 দিন মানে ওদের সাইন মাইন করে অ্যাকাউন্টস করতে একটু টাইম লেগেছিল। তখন আমার তো আর তখন যে ওই সোর্স নেই টাকা পয়সার, তো 20,000 টাকা একটা প্রোডাকশন ম্যানেজার যে ছিল, তা 4% ইন্টারেস্ট দিয়ে ধার তো হয়েছে, দেওয়ার মানে 15-20 দিনের মধ্যে আবার দিয়ে দেবো, ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। তো এরকম করে তারা, তারপর ওইটা অনেক খুব সুনাম করলো গোছের। তারপর তো পিঙ্কি। হ্যাঁ, তারপর ওরা আমাকে পরপর পিঙ্কি, তারা তার মাঝখানে একটা মধুযামিনী বলে শর্ট ফিল্ম করেছিল। মধুযামিনী। খুবই তখনকার মতো করে এক্সপেরিমেন্ট করা। তারপর খুব কম মানুষেরই কিন্তু এটা হয় যে তার টেলিফিল্ম পর্যন্ত মানে দর্শকদের কাছে কাল্ট স্ট্যাটাসে পৌঁছে যায়। মানে এটা কিন্তু মানে এখনো ইউটিউবের দিকে তাকালে দেখা যায় তোমার টেলিফিল্ম গুলো এখনো ভিজিটেড হয়, এখনো ভিউড হয়। হ্যাঁ, এটা অনেকে বলে ওই পিঙ্কি আই লাভ ইউ, আবার অনেকের প্রিয়, মানে এখানকার অনেক ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক লোকেরই প্রিয়, এবং ফিল্ম ইন্ডাস্ট্রি বাদে মানে দর্শক তো ফিল্মের লোকেরা, রানা দা, সুদেশ নাদির খুব এখনো খুবই প্রিয় ছবি আর কি পিঙ্কি আই লাভ ইউ। তারপর ওরকম তারাতে ধরো তুমি কি যখন এগুলো করছো, তারা বাংলাতে নিজের টেলিফিল্ম করছো, তুমি কি এডিটর হিসেবে ফ্রিল্যান্স কাজ শুরু করে দিয়েছো? কেউ যখন ছবিগুলো বানাই তখন আর এডিট করা হয় না, মানে তখন ওই যতটুকু টাকা পয়সা থাকে ওই ফিল্মের পিছনে লেগে যায়, আবার গরিব হয়ে যায়, আবার কিছুদিন এডিট করি, আবার ফিল্ম বানাই। কারণ তো বাজেট কম ছিল, মানে 1.5 লাখ টাকায় প্রায় 1.5 ঘন্টার ছবি, তার মধ্যে 10% কেটে নেয়। তো সেইটা তখনকার আন্দাজে খুবই কম। তো সেইটা তো একটু কিছু দিতেই হতো, টাকা লেগেও যেত আর কি। তখন গরিব হয়ে যেতাম, আবার কিছুদিন কাজ করতাম, আবার একটু হয়ে আবার একটা ছবি মানে টেলিভিশন। তবে রূপকলা কেন্দ্রের পরে তারা আমার একটা ইনস্টিটিউশন, মানে সত্যি। কিন্তু তোমাকে তারা মানে আমরা সবাই চিনলাম তো, আমরা তো রূপকলা কেন্দ্রের হদিশ জানতাম না, আমরা তো চিনলাম টেলিফিল্মগুলো দিয়ে। আশ্চর্য একটা ভিশন নিয়ে একজন এসেছে, আশ্চর্য, অন্য কারো মতো দেখতে নয়, অ্যাটলিস্ট এইটুকুনি বোঝা যাচ্ছে, অন্য কারো মতন দেখতে বা বুঝতে নয়। তোমার ছবির একটা আশ্চর্য মজা হচ্ছে, তা যেমন দর্শককে প্লিজ করার জন্য নয়, তা যে ফেস্টিভ্যালকে টার্গেট করছে তাও নয়, এ যেন একটা মানুষের নিজের মনের আনন্দে বানানো ছবি। এটা কতদিন তুমি রাখতে পারবে? সম্ভব? রেখে ফেলেছি অলমোস্ট, মানে আর তো তোমার দেখো এই ছবিটা ওইভাবেই করলাম, এবং মানে দেখো কি হয়, ফিল্ম মেকিংটা তো আমার অ্যাকচুয়ালি ডিরেক্ট প্রফেশন না, আমারটা এডিটিং, আর কিছু পড়ানো টড়ানো আছে। আর ফিল্ম বানিয়ে আমার অত চলে না আর কি, মানে বানিয়েছি তার ফিচার ফিল্ম হিসেবে কি 2013-তে রিলিজ করেছে, বাকিটা শুটিং করেছিলাম 10-এ, 19-এ তুমি শুটিং করেছিলাম 17-ই, 19-এ রাজলক্ষ্মী, আর 2024-এ এসে আবার এই রিলিজ করবে হয়তো 25-এ, মানে 6 বছর অন্তর অন্তর একটা ছবি ফিচার। আর তার তোমার সঙ্গে গোয়েন্দা করলাম, হ্যাঁ, বা স্টাক করে শর্ট ফিল্ম গুলো বানিয়ে যাই আর কি। কিন্তু ওতে যে আমার খুব মানে বিরাট আয় হয় তা নয়, কিন্তু চলে যায়। এবার ঘটনাচক্রে যদি এরম হয়ে যায় না, এটা মূল আয়ের সোর্স হয়ে গেল, তখন জানি না কি হবে। আশা করি মানে আমার মানসিকতাটা ওরম হয়ে গেছে যে ওইভাবে করা আমার পক্ষে মুশকিল, মানে আমি এক্সিকিউশন হয়তো করে দিতে পারবো, তুমি এটা করে দাও, সেটা আমি ওই স্কিল আছে, স্কিলফুলি করে দিতে পারবো, কিন্তু মন থেকে হয়তো করতে পারবো না। তোমার দুটো ছবির একটা রেফারেন্স আনছি, সেটা হচ্ছে একদিকে বাকিটা ব্যক্তিগত আর একদিকে গোয়েন্দা।
দুটোতে একটা জিনিস কমন দেখা যায়। এটা আমি তোমাকে আগে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলাম, আজকে আমার এখানে করতে ইচ্ছে করছে। মনে পড়েছে। মনে পড়েছে তো? একটা হচ্ছে ঋত্বিকের জামা চুরি করা, হুম, অপরাজিতা করছে, যেটা ডিরেক্ট রিভার্স অফ কৃষ্ণর ঘটনা, রাধিকার স্নান করতে নেওয়ার সময় তার পোশাক চুরি। আবার গোয়েন্দাতে দেখা যাচ্ছে সোহিনী বাঁশি বাজাচ্ছে, আমি কলসি নিয়ে ফিরছি এবং আমি লজ্জা পাচ্ছি, আমার চরিত্রটি। এই যে রাধাকৃষ্ণকে রিভার্স করে দেখা বিভিন্ন গল্পে, এটা তোমার ফিরে ফিরে এসেছে, এবং রাধাকৃষ্ণ ভালোবাসার প্রতিও তোমার একটা তাকানো আছে। এটা এইটা যেটা একটা আছে যেটা উল্টো করে দেখাটা, সেটা হচ্ছে ধরো যে মানে পুরোটাই তো এমন যে যে অ্যাঙ্গেলে দেখা হয় পুরো কাপড় চুরি, মানে গোপিনীদের এ চুরি করেছে, হ্যাঁ, বা ওই ছেলেটা মানে ওই সোহিনী বাঁশি বাজাচ্ছে, এই এই দিক দিয়ে তো দেখা হয় না। হ্যাঁ, যেটা হচ্ছে মানে যেটা তুমি তখন বলছিলে যে মানে সবকিছুরই তো কি বলবো উল্টো, হ্যাঁ, মানে সবকিছুরই উল্টো আছে, বা আরো অনেক রকমের অনেক কিছু আছে, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা দরকার আমার মনে হয়। যে ধরো ওরকমই যদি হতো যে রাধাই ঘটনাটা ঘটাতো, মানে সেটা আমি বাকিটা ব্যক্তিগত ঘটিয়ে দিয়েছি আর কি, যে ওরকম রাত একটি মেয়ে একটি ছেলের জামা কাপড় চুরি করে নিয়েছে, হ্যাঁ, বা একটি মেয়ে বাঁশি বাজাচ্ছে, ছেলেটা নাচছে, লজ্জা পাচ্ছে, এরকম। তো এই যে এটা একটা সাধারণভাবে এই যে সিনেমায় আমরা দেখি উল্টোটা, সে বা সাহিত্যে এটা একটা স্টিরিওটাইপ বলে আমার মনে হয়, উল্টোটা এবং হয়। যেহেতু পুরুষতন্ত্র এতদিন ধরে ডিকটেট করেছে সমাজে, হ্যাঁ, এবং এই উল্টোটা খুবই হয়, স্বাভাবিক জিনিসটা, কিন্তু এটা একটা ওই ধরনের ক্লিশে করে রেখে দেওয়া, সেই দৃষ্টিভঙ্গিটা মানে ওইটা আমার পছন্দ আর কি, ওই জায়গাটা যে এরকম ব্যাপারটা। আমি ইভেন আমার একটা ছবি মানে এও আছে, চলচ্চিত্র শতবর্ষে ইয়ে করাতাম, ওয়ার্কশপ করাতাম ফিল্ম মেকিং এর, উলট পুরাণ বলে একটা ছিল যে এ হয়ে গেছে, রোল রিভার্সাল, ছেলেরা হ্যাঁ মেয়ে হয়ে গেছে, মেয়েটা ছেলে হয়ে গেছে, এরকম। তো ওটা আমার থাকে, এবং এবং সেটা আজকালকার দিনে আরো কথা বলা উচিত এগুলো, আরো বেটার হয়, আরো অনেক কথা হয়, কিন্তু আরো মানে সিনেমা সাহিত্য এগুলো এই অন্য দিক দিয়ে দেখাটাও দেখা দরকার। বাকিটা ব্যক্তিগত দেখো, রাজলক্ষ্মী শ্রীকান্ত দেখো, বা আমি সৌভাগ্যবান যে আমি নজরের ভেলা দেখেছি। একটা জিনিস প্রচন্ড কমন, সেটা হচ্ছে প্রদীপ্ত ভট্টাচার্য প্রচন্ড রোমান্টিক। এটা কি তোমার কখনো মনে হয়েছে? রোমান্টিক, দেখো, মানুষের সম্পর্কটাকেই আমি শুধু রোমান্টিক বলছি না, একটা গ্রাম যেখানে সবাই প্রেমে পড়তে ভালোবাসে, সেই গ্রামটা ভাবাটাই তো একটা প্রেম না, সেইগুলো ভাবতে হবে না। এই মানুষের সম্পর্ক এবং এই যে ভালোবাসা এবং ধরো কিছু ডিপেন্ডেন্স, কিছু মুহূর্ত, কিছু সময় কাটানো, হ্যাঁ, মন খারাপ, ভালো লাগা, এইগুলো আমি খুবই করি, মানে এগুলোর মানে বয়স হতে হতে যত বাড়ছে তত মনে হচ্ছে এগুলো আরো দাম দেওয়া দরকার, মানে আরো যত্ন হওয়া দরকার। মানে নধরের বেলাতে আমার যেটা আরো মনে হয়েছিল, যে তুমি দেখেছো যেহেতু, আমি আলোচনা করছি না জিনিসটা নিয়ে, কিন্তু তত আমার মনে হচ্ছে আরেকটু মানে একটু ধৈর্যশীল হওয়া দরকার, যত্ন দরকার। তখন একসময় থিওরিটিক্যালি মনে হয়েছিল, এখন প্র্যাকটিক্যালি মনে হয়। তো সেই অর্থে রোমান্টিক বললে হতে পারে খানিকটা। তোমার গান, মানে তোমার ছবির গান একেবারে আলাদা সব সময়, এবং সেই গানগুলো চিরকাল, যখনই সেই ছবিগুলো নিয়ে আলোচনা হয়েছে, গানগুলো নিয়েও আলোচনা হয়েছে। এই গানের কান কিভাবে তৈরি হলো, তাতে তেহট্ট বহরমপুরের ভূমিকা কতটা, ছোটবেলার ভূমিকা কতটা? গানের গানও কিন্তু অনেকটা বাবার গান শোনার। আচ্ছা, কারণ বাবা বিভিন্ন ধরনের গান শুনতেন, এবং এবং লোকসঙ্গীত এক তো তেহট্টের প্রভাব, বহরমপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো,
এবং বাবার এই লোকসঙ্গীত শোনা, বাবার মোহাম্মদ রফি খুব প্রিয় বলে রাখি, কিন্তু ওগুলো বাদে এই লোকসঙ্গীত যে যা, তার প্রচুর কালেকশন ছিল আমার, এবং সেইটা একটা খুব, এবং আমি প্রচন্ড গান শুনতাম সবসময়, সেটাও একটা খুব একটা সময় অনেক দিন ধরে তবলা শিখেছি। হ্যাঁ, সেটার একটা আমার কোনোভাবে একটা মনে হয় আমার কাজে লেগেছে এডিটিং। হ্যাঁ, রিদম, রিদমটা হ্যাঁ, নাকি রিদিম, পেস, সমস্তটাই আর কি। তো ওইটা, এবং তারপরে আস্তে আস্তে ওইটা আমার বিভিন্ন ভাবে নিজের মতো করে শুনে 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 চর্চা করা আর কি। এক সময় ছিল সিডি, যার জন্য সিডি প্লেয়ার ফেয়ার করে আলাদা করে মানে গান শোনা দীর্ঘদিন করেছি আর কি। মানে এখন তো স্পটিফাই বা চালিয়ে দিলে বা এরকম করলে, তখন ওই সিম্ফনিতে গিয়ে আলাদা করে সিডি কিনে আনা, মেলোডিতে গিয়ে ওই সিডিটা বেরিয়েছে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বলো, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এমনি শুনতে ভালো লাগতো, কিন্তু কিরকম কোনটা কি, কিশোর চ্যাটার্জি আমাদের ক্লাস নিয়েছিলেন, ম্যাডামই এনেছিলেন, 3 দিন না 4 দিনের ওয়ার্কশপ ছিল, সেইটা আমার খুব একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যাল কোনটা কি, হ্যাঁ, সমস্ত উনি ভেঙে বুঝিয়ে শুনিয়ে, হ্যাঁ, তার একটা আমার ওরিয়েন্টেশন হয়েছিল। ইন্ডিয়ান ক্লাসিক্যাল বিভিন্ন বন্ধু বান্ধব ছিল, সেইগুলো শুনেছি। তো এইরকম ওই গান শোনাটা একটা আমার পার্ট অফ ছিল, সিনেমা দেখে যেরকম পরে সিনেমা নিয়ে রুটিনের মতন ছিল যে গান শুনবো, হ্যাঁ, মানে খুবই ভালো লাগার ব্যাপার, ভালো মানে লাগার একটা ওই সময়। ওটা যে শিখবো বলে শুনছি তা না, না, পরে যেন সিনেমাটা শিখেছি, ওটা শেখা হয়নি, মানে ওই পুরোটাই যা ভাল লাগে শুনি, এবং সেইটা একটা সময় আমার এত কালেকশন হয়ে গেছিল সিডির। তারপর আস্তে আস্তে ফাইল এলো, মানে কম্পিউটার MP3 ইত্যাদি, সেখানেও প্রচুর জমিয়ে রাখতাম বিভিন্ন ফোল্ডার করে করে। এখন তো স্পটিফাই, মোটিফাই, ইউটিউব ইত্যাদি হয়ে গিয়ে এবার সেইটা আলাদা করে একটা শোনার থাকে, সেইগুলো একটা প্রভাব আছে। এবং ঘটনাচক্রে আমার অনেক বন্ধু বান্ধব যারা আগে হয়তো কাজ করেছি পরে বন্ধু হয়েছে, বা আগে বন্ধু ছিল পরে কাজ করেছি, এরকম অনেকে আছেন। তো তো তারা আমার তো ব্যক্তিগত বন্ধু এবং এও হয়ে গেছে। এবং ঘটনাচক্রে মানে আমার, তুমি সোহিনীর কথা যদি বলি, সোহিনী বলবোই তো, পিওর এমনিতেই ইন্ডিয়ান কথা হবে। ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যালের লোক, ও আমার অ্যাকচুয়ালি গানও করেছে, তো ওর কাছ থেকে আমি অনেক শুনি, শিখি। হ্যাঁ, শুধু ক্লাসিক্যাল, টপ্পা, হ্যাঁ, সমস্তই, মানে ওর মূল হচ্ছে এবার ওর কাছে শেখা। পিসে মশাই এটা আবার গানের বলো, রবীন্দ্রসঙ্গীত, মানে কি যে অসাধারণ গান গাইতেন, এবং কত যে গান জানতেন, সেইটা ওই রকম আলাদা করে চর্চা হতো পিসে মশাইয়ের কাছে। সুন্দর বসে 2-3 ঘন্টা রবীন্দ্রসঙ্গীত শুনতাম। উনি কিন্তু মানে ওনার দিদি এই বোন গান শিখতেন, উনি শুনে শুনে প্রথাগতভাবে শিখেননি। অসাধারণ গান করেন। মানে পিসে মশাইয়ের কাছে ওই ঘন্টার পর ঘন্টা গান শুনতাম, শুধু আমি একা, অনেক যারা বন্ধু বান্ধব ছিল তারাও। এবার সেইটা একটা এবার পিসে মশাই আমাকে অনেক বিভিন্ন, ধরো হ্যারি বেলাফন্টে পিসে মশাইয়ের কাছে প্রথম শোনা, মানে ঠিক আছে। তো এইরকম ব্যাপার স্যাপার, তো গানটা আমার খুব ছিল, মানে মানে ছিল। এবং ঘটনাচক্রে তুমি তেহট্টে গেলেই একটা কোথাও গান চলছে, একদম কীর্তন কীর্তন কোথাও না কোথাও চলছে। হ্যাঁ, সেইটা একটা, বা কেউ একটা গেয়ে উঠলো চায়ের দোকানে, আমার শিকড় আছে, এবারে চায়ের দোকানে একদম অসাধারণ গান করলেন একটা পদ। তো সেইগুলো ওইভাবে করা, আমি খুব চর্চা করেছি তাই নিয়ে তা নয়, কিন্তু ওটা একটা কোনোভাবে আছে আর কি। এবার তোমার সিনেমা একটা ইন্টারেস্টিং গল্প বলে রাখি, এটা বলেছি কিনা কোথাও জানি না। তরুণ মজুমদার আমাদের ক্লাস নিতে এসেছিলেন, তো মূল ক্লাসটা নিয়েছিলেন ডিরেকশন ডিপার্টমেন্টে, 2 সপ্তাহের মধ্যে ওয়ার্কশপ। আলো ছবিটার পরেই উনি এসেছিলেন। তো সেটার একটা গল্প ইন্টারেস্টিং আছে। উনি এসে স্ক্রিপ্টটা দিলেন, তার উপরে লেখা আছে 2 ঘন্টা 20 মিনিট, খুব এত অপূর্ব সুন্দর একটা স্ক্রিপ্ট, রূপকলাতে আছে বলে যাবে না, 2 ঘন্টা 20 মিনিট লেখা আছে। ছবিটা কিন্তু ওই রকমই নেন, ওই প্রিসিশন আমাদের নেই। তো তরুণ মজুমদার কমন ক্লাসে যখন হচ্ছে,
তখন ইনস্টিটিউটে কি হয়, এক ধরনের আমাদের মাইন্ডসেট আছে আমাদের বাংলা, বা একটা সময় যখন ধরো কি বলবো, ইন্ডিয়ান নিউ ওয়েভ বলতে পারো, বা তারপর যে ফিল্মের তাতে কি হচ্ছে যে গানের ব্যবহার তুমি করবে কেন, কিভাবে করবে, ভারতীয় ফিল্মের গান এবং নাচ একটা খুব জরুরি ব্যাপার। এবং আমার মনে হয় গোটা ওয়ার্ল্ড ফিল্মে ভারতীয় ফিল্মের মানে ভারতীয়দের একটা খুব ইম্পর্টেন্ট অবদান সিনেমাতে গান এবং নাচের ব্যবহার। তো যথারীতি তখন তো আমি শিখছি, তখন একটা ওই ছোটবেলাটা ওই রকম মানে প্রচন্ড একটা রেবেলিয়াস ব্যাপার স্যাপার থাকে, কেন গানই এত গান কেন। তার আগে আমরা আলো গিয়ে দেখে বিভিন্ন ছবি দেখেছি, ভালোও লেগেছে কি বলে, পলাতক, নিমন্ত্রণ, হ্যাঁ শ্রীমান পৃথ্বীরাজ, অসম্ভব আশ্চর্য ছবি লেগেছে, কিন্তু তখন মন বলছে না এত গান, ঠিক আছে। তো বললাম আপনার ছবিতে এত গান থাকে। তো উনি সেদিন প্রথম ক্লাস নিতে এসেছেন, ম্যাডাম বললেন যে প্রদীপ্ত এখন এখন বসো, পরে প্রশ্ন করবে। তারপর সে প্রশ্ন আর করা হয়নি। পরে আমি নিজে দেখেছি আমি এত গান ব্যবহার করি, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি ভেতর থেকে এলে তো তোমাকে ওটাই করতে হবে। সত্যজিৎ রায়ের ছবিতে গান, ঋত্বিক ঘটকের ছবির গান, মানে ঋত্বিক ঘটকের ছবির গান তো আশ্চর্য, মানে গোটা পৃথিবীর সিনেমাতে নেই এইভাবে কেউ গান ব্যবহার করতে পারে, সাউন্ড এবং গান। তুমি প্রকাশ্যে ঋত্বিক ঘটকের প্রতি তোমার প্রেম, ভালোবাসা, ভক্তি বারবার উচ্চস্বরে স্বীকার করো। তো ঋত্বিক ঘটক নিয়ে একটু বলো, তোমার জীবনে ঋত্বিক ঘটকের প্রভাবটা। কলকাতায় এসে আমার খুবই বলছি না, নন্দনে গেলাম, ওখানে পিসিদের সাথে গেছিলাম, তিতাস একটি নদীর নাম, ঘটনাচক্রে ছোটবেলাতে ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায়ের রেট্রোস্পেক্টিভ দেখেছিলাম দূরদর্শন 9-এ সম্ভবত, দূরদর্শনে। তাতে সবচেয়ে কিছু বুঝেছি তা নয়, বাড়ি থেকে পালিয়ে আমার খুবই প্রিয় উপন্যাস ছিল, সেটার ওই দেখেছিলাম। এবার যাই হোক, পরে যখন ফিল্ম মেকিং করছি, তখন পড়তে পড়তে মানে ধরো যে কোনো ছবি তুমি দেখো, যে তার যে অভিঘাত আর কি, সেটা আমি আলাদা করে বর্ণনা বা তোমাকে অ্যানালাইজ করা বা এগুলো আমি যেগুলো বলতে পারি, যে মানে একটা শর্ট টেকিং, বা ওই যে বলছি না একটা শব্দটাকে কিভাবে ব্যবহার করছে তার ম্যাক্সিমাম এফেক্ট, হ্যাঁ, মানে সেই যে কি, সেটা খুবই কম ছবিতে আমি দেখেছি ওরকম। তুমি যদি মানে যে কোনো ছবির কথাই বলো না, অযান্ত্রিক বলো, ওই ওই বিষয়বস্তু ওটাই একটা আশ্চর্য। তোমার একটা সময় তো মনেই হবে যে মানে এই বিমল আর জগদ্দল, মানে এদের কি এদের একটা বিরাট প্রেম, এরা কি প্রেমিকা নাকি মা নাকি সন্তান না কি ধরনের আশ্চর্য একটা অদ্ভুত জায়গা। এবং এটা সেই সময় 1958-59 সময়ের ছবি, সেই সময় দাঁড়িয়ে বাংলায় এই ছবিটা তৈরি করা কিন্তু অদ্ভুত, মানে এটা 3 পাতার একটা গল্পকে অযান্ত্রিক ছবিতে, আশ্চর্য 3 পাতারই গল্প। হ্যাঁ, বা এবং সমস্ত তুমি সুবর্ণরেখা বলো বা কোমল গান্ধার আমার খুবই প্রিয় ছবি, সেই কিভাবে ধর একটা শটের কম্পোজিশন কিভাবে হচ্ছে, সাউন্ড কিভাবে হচ্ছে, গল্পটাকে উনি কিভাবে ভাঙছেন এবং কিভাবে নিয়ে যাচ্ছেন চিত্রনাট্যে, হ্যাঁ, সবটা আমার পক্ষে বিচার করা সম্ভব না ওনার, কিন্তু আমার একটা খুবই অসম্ভব ভালো লাগা আছে, যে যেখান থেকে আমি বুঝতে পারি যে এখন যেন প্র্যাকটিশনার হিসেবে বোঝা যায় যে এটা করাটা কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ওই রকম অত স্ট্রেনাস একটা, এবং বাজেট নেই, শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, নিজস্ব রাজনৈতিক ব্যক্তিগত বিভিন্ন রকম টার্ময়েল আছে, সেই জায়গা থেকে এই ছবিগুলো উনি তৈরি করছেন, সেটা আমার খুবই এই ছবি বন্ধ হয়ে যাচ্ছে যে প্রসঙ্গটা এলো, বাকিটা ব্যক্তিগত বানানোর প্রসঙ্গ, তার রিলিজের প্রসঙ্গ। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর তো সবারই মনে হয় যে আমি দূরদর্শী ছিলাম। তার আগে কি কেউ মানে আন্দাজ করেছিল, বা কেউ কজনকে তুমি পাশে শুটিং করতে করতে ঋত্বিক একদিন বললো আমরা শুটিং করছি, এবার তখন তো একসাথে থাকো, ওই বাড়িতেও শুটিং হচ্ছে মাঝে মধ্যে 2-1 বার,
বলে এরকম হচ্ছে, তখন ওটা ওইভাবে এমনি ক্যাজুয়ালি বলা, এই যা হচ্ছে মনে হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে টাইপের। কিন্তু তারপর যে অত করতে হবে সেটা বুঝিনি আর কি, মানে কত ঝামেলা পোহাতে হবে। হ্যাঁ হ্যাঁ তোমার মিউজিকে তো রিড আপ করতে বলেছিল, হ্যাঁ, সবই মিউজিক বলো, ছবি ছোট করে দেওয়া বলো, এ বলো সে বলো, অনেক রকম অনেক সমস্যা পেরিয়ে ফাইনালি ছবিটা রিলিজ করানো গেছিল আর কি। মানে প্রডিউসারের হাত ঘুরে এই প্রডিউসার থেকে সেই প্রডিউসার, সেখান থেকে আমি আর নাম ধাম বলছি না কিছু, সেখান থেকে তাদের নিজস্ব ওই মিউজিক চেঞ্জ করে দেবো, এই করে দেবো, একে দিয়ে করাবো, তাকে দিয়ে করাবো, ছোট করে দিতে হবে, এ করতে হবে, সে করতে হবে, অনেক রকম অনেক কিছু। এইসব কাণ্ড কারখানার পরে ফাইনালি মানে যেরকম ছিল সেভাবে রিলিজ করানো গেছিল। ওইটা একটা বড় স্ট্রাগল ছিল, ছবিটা আটকে যাওয়ার পর থেকে রিলিজ অব্দি এটা পুরো তোমার প্রায় 3 বছরের একটা ইয়ে। ওই সময় আমি আর অন্য কিছু করতাম না, একটু সারাক্ষণ এটার পেছনে এই তেহট্টের মাঠে ঘাটে বসে আছি ছবিটাকেও কিনবে কিনা, কখনো বহরমপুরের কোথাও বসে আছি, কোন একটা মাস্টারমশাইয়ের বাড়ি, প্রচুর টাকা তার, সে যদি কিনে নেয়, সে যদি কিনে নেয়, কোথাও এখানকার কোনো প্রডিউসারের কাছে গেছি, সে যদি নেয়, এরকম করে ঘুরে বেড়াচ্ছি যদি কোনোভাবে করা যায়। করতে করতে ফাইনালি যারা নিলেন, তারপর বিভিন্ন তাদের সঙ্গে এইসব ছবি ছোট বড় ইত্যাদি করার পর ফাইনালি ছবিটা রিলিজ করা গেল নিজের মতন করেই, নিজের মতো করে, একদম নিজের মতো করেই করা গেল। কিন্তু ওটা আমাকে ওই মানে আমি যেটা বলি আর কি, রূপকলা কেন্দ্র, তারা এবং বাকিটা ব্যক্তি হবে, এই তিনটে আমার জীবনের লার্নিং এই আর কি, বিরাট লার্নিং প্রসেস। তো এইটা খুব একটা আমার, তাই যদি বলো লার্নিং প্রসেস, তাহলে তো বাকিটা ব্যক্তিগত হলো, তা জাতীয় পুরস্কার পেল। জাতীয় পুরস্কার পেল, তার থেকেও বড় কথা যখন মানুষের কাছে বিভিন্নভাবে পৌঁছলো ছবিটা, তখন মানুষ মন থেকে সেটা গ্রহণ করলো। এবার তারপর আমাদের ছবি রাজলক্ষ্মী শ্রীকান্ত, সেটা পেতে আরো 4 বছর, রিলিজ করতে 6 বছর, এটা কেন হলো? না তখন আসলে বাকিটা ব্যক্তিগত ওই অতখানি অত স্ট্রাগল এবং এই সেই করে আমার একটা খুব হয়ে গেছিল, বিতৃষ্ণা। হ্যাঁ, আর ঠিকই করে নিয়েছিলাম, যেমন করে হোক নিজে যা পারবো তাই করব, কেউ ওরকম বলে দেবে আর আমি করে দেবো ওরকম করবো না। মানে ওরা জেদই চেপে গেছিল, এবং তার ফলে বিভিন্ন কথা হতো বছরের পর বছর। কোনোটা হতো, ধরো গোয়েন্দাটা ওই এর জন্য হলো, কিন্তু ফিল্মটা হব করে আটকে গেল, অনেক রকম হয়েছে। আমরাই তো কতবার শিডিউল পেয়ে আমাদের শিডিউল, হ্যাঁ, এবার রাজলক্ষ্মীর আগে অন্য ছবি হবে, ধরো তোমার মনে থাকবে কিনা আমি জানি না, সুধীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই ভাই, সেইটা হব করে এরকম হচ্ছে এইটা এই রাজলক্ষ্মী ওইরকম অনেক রকম ওই এর মধ্যে হলো, এবং ওইটাই কারণ তখন এক তো অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড যা পায়, আমার ইকোনমিকটা একদম ঘেটে গেছিল, পুরো 3-4 বছর ওর পেছনে দিয়ে দিয়েছি তো। মানে 2009-এর শেষ থেকে 2013-র সেপ্টেম্বরে রিলিজ করেছে, অতদিন ধরে বেশি কিছু করিনি, শুধু ছবিটার পেছনে আছি তাতে। এবং অ্যাওয়ার্ডে ওই মানে আমি তখন এরকমও হয়ে গেছিল, কখনো মনে হচ্ছে যদি না রিলিজ করে এরকম ভয় লেগেছে? হ্যাঁ হ্যাঁ, তখন ওটা হতো, মানে আমি তখনকার ডায়েরি আছে, ওই বিভিন্ন ফ্রাস্ট্রেশনের কথা লেখা আছে, রিলিজ ওই 1 লাইন 2 লাইন করে। ফাইনালি হলো, তো ওইটা আমাকে একটা শিক্ষা দিয়েছিল যে ঠিক আছে যা হচ্ছে চলো দেখছি, মানে কিন্তু আমি যা পারবো আমি করব, আর ওইসব মানে তো তুমি নিজেই আর ইচ্ছে করছিল না যে আবার কোনো প্রডিউসারের চক্করে পড়বো আবার? হ্যাঁ, মানে করছিল না, এবং একটা ছিল যে আমি যা চাইছি ওইটাই করবো, ও কেউ এসে আবার বলবে এটা করো ওটা করবো না, ওখানে ওর গলা বসাও, ওখানে ওইসব কিছু করবো না আমার মতো। তাই ওই রাজলক্ষ্মীটা ওইভাবে করা গেছিল, হয়তো খানিকটা অনেকটাই আর কি, মানে এই। আর এখনকার ছবিটা তো ওইভাবেই করা হয়, যেহেতু ছবিটা এখন বেরিয়েই গেছে, এতদিন হয়ে গেছে, তাই আলোচনা করতেই পারি। রাজলক্ষ্মী শ্রীকান্ত ওরকম একটা ভায়োলেন্ট শেষ, তার একটা অন্য শেষও আছে, ভায়োলেন্ট শেষের যে অপশনটা,
ওই ভায়োলেন্ট শেষটা তুমি পৌঁছলে কি করে? আমি জানি পেচ্ছাপ করতে গিয়ে, কিন্তু সেটা তো শুধু কারণ হতে পারে না। না, যে এক হচ্ছে যে তোমার কবল থেকে আর কি, হুকুম চাঁদের কবল হ্যাঁ। থেকে তো ওরা বেরিয়ে গেল, হ্যাঁ। মেরে ফেরে ওকে ওই হুম। কাটা চামচ মেরে বেরিয়ে গিয়ে তারপর কলকাতায় এসে সংসার হয়ে গেল। তাহলে ছবিটা বানিয়ে কি লাভ আছে? হুম। মানে সুখে শান্তিতে ঘর কন্যা করছে, ওরকম করে তো লাভ নেই। তখন একটা ইনার ভায়োলেন্স তো ছিলই, আমি ঠিক মানে এই যেটা হয় যে পাওয়ার, এবং তোমাকে দেখবে তোমার কপালে সবসময় টিকা, হ্যাঁ, এবং সাম্প্রদায়িক একটা হ্যাঁ, দেওয়া আমাদের একটা লক্ষ্যই ছিল যে এর একটা নির্দিষ্ট রাজনৈতিক মতামত একদম আছে। একদম। আমরা তো একদম একটা বলেই দেয়, আমাদের তো এখানে টেলিভিশনের কোনো এ নেই। বাধ্যবাধকতা নেই, মোটামুটি আরএসএস এর মডেলেই হুকুমচাঁদকে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, মানে একটা মানে কমপ্লিটলি একটা সাম্প্রদায়িক এবং পাওয়ার। আগ্রাসনের একটা পাওয়ার ইত্যাদি সমস্ত এরকম একটা ভাবনা ছিল। এইবার সেইটা আহ, যখন আমি ওইখানে পৌঁছলাম এবং দেখলাম না এই তাহলে একে মারবে, মেরে একদম পুঁতে দেবে একে। কিন্তু হচ্ছে কি, যতই মারো প্যারালালি একটা এইটা থাকবে যে ওই মেরে ফেরে শেষ করতে পারবে না। মানে ওই ভালোবাসা থেকে হ্যাঁ, যাবে। ওটা থাকবে। একটু রোমান্টিক না হলে এটা কেউ ভাবে? এবং একটা আশ্চর্য ডায়লগ তুমি শুটিং এ অ্যাড করলে, আমাদের স্ক্রিপ্টে ছিল না, হ্যাঁ, যে তুমি বারবার আগের দিন রাত থেকে আমরা যখন শুটিং এর পর সন্ধ্যেবেলা জুস খেতে বসতাম, সেই সময় তুমি আমাকে আমাকে আর ঋত্বিককে বারবার বলছিলে এই যে ঋত্বিককে মারবে, সে সময় শ্রীকান্ত একটা কিছু ভুলে যাবে। তুমি শুটিং এ বললে তোর পায়ের দাগটা কিন্তু থেকে যাবে, হ্যাঁ, এটা অ্যাড করলে। এবং এটা যে কি ভালো একটা অদ্ভুত হ্যাঁ, ইয়ে সৃষ্টি করলো, একটা জায়গা তৈরি করলো দৃশ্যটা, সেটা আমার খুব মনে পড়ে। এবার আসি সাম্প্রতিকতম উপন্যাস, হ্যাঁ। নধরের ভেলা। নধরের ভেলা আমার দেখার সৌভাগ্য হয়েছে। তুমি সবার আগে বলো, এই পৃথিবীগুলো তুমি পাও কোথা থেকে? এগুলো কি স্বপ্নে পাওয়া নাকি? স্বপ্নে বা দুঃস্বপ্নে? এরকম অনেক লোকই আছে, মানে ধরো কেউ সবাই মধ্যেই ওই লোকটা কোনো কোথাও আছে আর কি এই, মানে এবং প্রত্যেকেই কোনোভাবে আমার একটা মনে হয়েছে, মানে আহ, বেশিরভাগ লোকই কোনো অ্যাঙ্গেলে প্রান্তিক। কিন্তু এইটা অ্যাকচুয়ালি সিনেমার গল্পটা বলতে পারছি না, না না না, মানে এইটা হচ্ছে এটা খুব জরুরি ব্যাপার এখন, যে তুমি এত ফাস্ট একটা দুনিয়া তার মধ্যে তো না, এটা এটা ওই সময়কারই গল্প, বেসিক টুকু, তারপরে বাকিটা এ করা। তোমার তো অনেকগুলো গল্প আমার জানাও, সেগুলো হ্যাঁ, আমি এখন আলোচনা করবো তোমাকে না। নিয়েও অনেক রকম ভাবা, মানে এ তুমিও আছো, হ্যাঁ, ওই রকম করেও ভাবা আছে, সেইগুলো যখন যদি হয় তখন এটা আমরা যারা তোমার সাথে কাজ করেছি, ঋত্বিক তো ছেড়েই দাও, ঋত্বিক তো তোমার ভাই বন্ধু, যেটাই বলি কম বলা হয়। আমি, অমিত দা, সায়ন, আমরা মুখিয়ে থাকি শুটিং এ যাওয়ার জন্য। মানে আহ, একটা মানুষ প্রচন্ড এমন একটা কাজ করছে যেটা সবাই দেখতে চায়, যারা সিনেমা নিয়ে ইন্টারেস্টেড, তার কাজ প্রচন্ড সিরিয়াসলি আলোচিত হয়, কিন্তু তার শুটিং এত আনন্দময় অভিজ্ঞতা হয়। এ- এইটা কি তোমার কনসিয়াসলি ক্রিয়েট করা, এই যে পরিবেশটা আমরা না, পরিবেশ লোকগুলোর যারা থাকে আমাদের যে, বাপিদা, হ্যাঁ বাসুদা, ওরকম থাকে, তার ওরকম লোক আছে। বাসু আগে একটা আশ্চর্য লোক আর কি। আহ আমাদের যে ধরো যারা কাজ করে, তুমি ধরো অরুণাভ, হ্যাঁ, তখন তুমি ছিল হচ্ছে বনমালী, বনমালী, এতে অরুণাভ, বনমালী, মেঘদূত, ওরা রাজলক্ষ্মীতে ছিল। এখন অরুণাভ আছে, নিলয় আছে, হ্যাঁ, অনামিক, তখনও অনামিক ছিল, মানে এরাও একটা খুব, যারা কাজ করে তখন শুভ ছিল, এখন জয়দীপ, এই লোকগুলো যারা কোরটা, তারাও খুব মানে আর কি, মানে ফলত ওইটা একটা খুব জরুরি বিষয় যে ওই লোকগুলো মানে এর মধ্যে এদিক ওদিক হয়ে গেলে সমস্যা হয় আর প্লাস তোমাদের মানে
ওইটা তো নেই, মানে আমি এখনো ওই রকম কাজ করিনি কারোর সাথে। অপরাজিতা, ঋত্বিক বা তুমি, প্রিয়াঙ্কাও। এই প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম, মানে এদের সঙ্গে আমি অনেকটা করেছি। প্রথমবার আমি প্রিয়াঙ্কার সঙ্গে করলাম, আমি খুবই ইমপ্রেসড হয়ে গেছি সেটা, প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করে। এত ভালো করেছে আর এত কমিটেড এবং খুব মানে কোন রকম কোনো নেই ওই রকম গরমের মধ্যে। আমাদের তো ওই রকমই, ওই নাটকের দলের টাইপের, তো ওই গরমের মধ্যে কোন রকম তার নেই, কারণ ও তো আমাদের সঙ্গে প্রথমবার কাজ করছে। তোমার এটার অভ্যেস আছে অনেকদিন ধরে, ওর তো আমাদের সঙ্গে এটা নেই। কখন শুটিং, এই শটটা এখন চলো এরকম প্ল্যানিং থাকা সত্ত্বেও অনেক সময় ঘেটে যায় না, মানে এত প্রেশার থাকে শিডিউলে, 13 দিনে শুট করতে হচ্ছে। এত বড় ক্যানভাস, ক্যানভাসটা বিশাল। এবার তো মানে রাজলক্ষ্মীরাও বড় ক্যানভাস ছিল, কিন্তু এটা অনেকটা, তাও আমার এটা বড় দেখতে, দেখতে অনেক বড় ক্যানভাস হয়ে গেছে। তো ওইটা তো খুব মানে, কিন্তু অন্যদের সঙ্গে তোমরা ধরো খুব করলে, মানে কোঅপারেট মানে এদেরকে ভালোবেসে ফেললে, ব্যক্তিগত জায়গা মানে এদের সাথেও সবার সাথেই হয়ে গেল। কিন্তু আমার এখন তিহট্টতে যাওয়ার জন্য আমার লোক আছে। হ্যাঁ, তুই বহরমপুরেও চলে গেলে, বহরমপুরে ওরা আদা থেকে শুরু করে, মানে আমার কোনো অসুবিধা নেই। তো সেই জায়গাটা তো এই আর কি। কিন্তু বাকি কাজের সঙ্গে কি কেউ ওরকম মেনে নেবেন কিনা সেই জিনিসটা, সেইটা তো ব্যাপার আর কি। এবার যেহেতু আমরা ওই রকম, আর ঘটনাচক্রে এই মুমেন্টে আমার যারা একসাথে কাজ করি তারা সবাই আমার ছাত্র, কোনো না কোনো সময় আমার কাছে ক্লাস করেছে, কোর্স করেছে, সে করেছে, এবং অনেকদিন কাটছে না ফলে তো ওই। এবং তারপর তোমরা যখন আসো, আমাদের এই পুরো ব্যাপারটা ওদেরও সুবিধা হয়, আমরা আড্ডা মারি, গল্প করছি, আর যেহেতু কাজটাও সিরিয়াসলি করি, আর যেটা একটা চেষ্টা করা হয় যে ওইটা না করতে, যে তুমি উঁচু আমি নিচু, সবাই পুরো ব্যাপারটা একটা করার চেষ্টা করা হয়, সেইটা আর ওই জন্য এরকম খোলামেলা ব্যাপারও থাকে শুটিং এর মধ্যে। 180 ডিগ্রি যে তৈরি হলো, হ্যাঁ, এটা তো তৈরি হওয়ারই ছিল। আমরা যারা চিনি জানতাম এরা দুজন অনেকদিন ধরে সলতে পাকাচ্ছে, এরা বানাবে। কি বুঝছো 180 ডিগ্রির কর্মকাণ্ড? মানে এখন অব্দি যা যা দেখছি, বিরোহী বলো, পালাগান, বা আসতে চলেছে নজরের বেলা, যেটাতে কো প্রডিউস করেছে, আমরা কো প্রডিউসার ছোট করে, কিন্তু এই তোমার রেডিও হয়েছে এবং বিভিন্ন কোর্স হচ্ছে সম্পাদনার, সেটা 180 ডিগ্রি থেকেই আসছে। এই প্ল্যাটফর্মটা তোমার জন্য, তোমার মনে হচ্ছে এটা একটা ভালো হতে পারে? আমার তো মনে হবে, আমি ঋত্বিক অনেক মানে একটু দীর্ঘকালীন প্ল্যানিং করেছি মানে কি, দেখো কাজের যা বাংলা বাজারে অবস্থা, তাই নিয়েও আমরা যদি এক ধরনের একটা টার্গেট করে এগোতে পারি, তো এখন তো 180 ডিগ্রি আমার অনেকটাই পার্ট কাজের। কারণ ধরো একটা এডিটিং কোর্স, স্ক্রিপ্ট রাইটিং কোর্স, এদিকে ফিল্ম মেকিং এর ইয়ে, ওদিকে আবার এই রেডিওর আর একটা আবার আমরা নতুন করে একটা ভাবছি, এছাড়া আরো অনেক রকম প্ল্যান প্রোগ্রাম আছে। তো এইগুলো আমরা আমাদের মতো করতে 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 আমাদের বিরাট কোনো এই মোমেন্টে মানে উচ্চাকাঙ্ক্ষা নেই যেন বিশাল এই কোটি কোটি টাকা রোজগার করে ফেললাম বা বিরাট সুনাম হয়ে গেল। আমি ঋত্বিক আলোচনা করি না, আস্তে 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 এগোবো, মানে আমরা আপাতত থাকবো এবং করতে করতে টুটু টুটু করে করতে করতে যাবো, এবং সেইটা করতে করতে একটা পয়েন্টে আমি শিওর যে মানে আমার যত অভিজ্ঞতা হয়েছে এতদিনে এক জায়গায় যাবে, আশা করা যায়। যখন 180 ডিগ্রি কথা উঠলোই, তাহলে বড় সন্তানেরকে নিয়ে আলোচনা হোক। আদর, হ্যাঁ, আদর তো এখন 12 বছর বয়স হয়ে গেছে। সরি, ও এখন খুবই ইন্টেলিজেন্ট এবং আর খুবই খুবই নরম আর কি। তবে এখন প্রশ্ন করছে, বুদ্ধি হয়েছে আর কি। হ্যাঁ, দেখা যাক কি
ভবিষ্যতের কথা উঠলো, আদরের কথা উঠলো। নদরের ভেলা আমার মতে বাংলা ছবির আরেকটা গেম চেঞ্জার হতে চলেছে বলে আমার বিশ্বাস। অ্যাওয়ার্ড বা কি হবে সেটা তো আহ, ভবিষ্যৎবাণী যিনি করতে পারেন তিনি করবেন, আমি করতে পারবো না। কিন্তু ব্যক্তিগতভাবে একটা আশ্চর্য অন্তর্লীন দুঃখ আছে, যে দুঃখটা আপনাকে কাঁদতে বাধ্য করবে, ছুঁয়ে যাবেই, সেটা আমার বিশ্বাস। কিন্তু বাকিটা ভবিষ্যতের হাতে, আপনাদের হাতে, দর্শকের হাতে। আজকে পেয়ে গেছিলাম আমার প্রিয় ডিরেক্টর, আমার প্রিয় বন্ধু, প্রিয় মানুষ প্রদীপ্ত ভট্টাচার্যকে। কথা হলো তো তার সাথে, কিন্তু অনেক কথা বাকি রয়েছে, কারণ সব কথা বলতে পারবো না এখানে, বাকিটা ব্যক্তিগত। ভালো থাকবে।